আমাদের আপার প্রাইমারি যে ক্লাসগুলো চলছিল, যেখানে আমরা পরপর ইউনিট ওয়াইজ যেগুলোকে আমরা যা সিলেবাস আছে এবং সিলেবাসের যে ডিটেলস আমরা থিওরিটিক্যাল যে ক্লাসগুলো আমাদের চলছিল সেরকমই আমাদের যে ইউনিটটা আমরা পড়ছিলাম মূলত সাইকোলজিক্যাল আসপেক্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। তা সেই ইউনিটের আজকে আমাদের ডে 4 ক্লাস, অর্থাৎ চতুর্থ দিনের ক্লাস। এই ক্লাসে আমরা মূলত আজকে যে বিষয় সেখানে আমরা মূলত জানবো হচ্ছে এই রিয়াকশন টাইম, মুভমেন্ট টাইম অ্যান্ড রেসপন্স টাইম। এখন খুব এই যে মুভমেন্ট টাইম, রিয়াকশন টাইম বা রেসপন্স টাইম, এটা শুরু করার আগে আমরা একটা ছোট্ট একটা গল্প দিয়ে আমরা শুরু করি যে একটা সেকেন্ড বা একটা মুহূর্ত কিভাবে আমাদের পারফরমেন্সকে মুহূর্তের মধ্যে একটা হয়তো কোনো মাইক্রো সেকেন্ড বা মিলি সেকেন্ডের মুহূর্তের মধ্যে আমাদের সেই পারফরমেন্স বা কোনো খেলাধুলা থেকে জয় পরাজয় নির্ভর করে। কিভাবে নির্ভর করে আমরা যদি দেখি, সেটা হচ্ছে ধরো একটা আমরা যখন কোনো স্টার্টিং ব্লকে বসে আছি সেখানে যখন গান ফায়ার হচ্ছে তার সেই গান ফায়ারের স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে আমরা যে রেসপন্সটা করছি বা যে রিয়াকশনটা দিচ্ছি সেই সময়টা, বা একটা গোল পোস্টে আমরা একটা গোলকিপার হিসেবে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাদের যে বলটাকে আসছে সেটা সঠিক সময়ে আমি সেটাকে রেসপন্স করতে পারছি কি পারছি না, তার উপরে আমাদেরকে ডিপেন্ড করছে একটা বিষয়। সেই বিষয়টা বা একটা মুহূর্ত, যে মুহূর্তগুলো যদি আমি ঠিকভাবে সেই টাইমে সঠিক মুভমেন্ট না করতে পারি সেটার উপর আমার গোটা ম্যাচ বা গোটা পারফরমেন্স ডিপেন্ড করছে। তাহলে সেই মুহূর্তটা যদি আমরা সঠিকভাবে জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে কি এই রিয়াকশন টাইম, মুভমেন্ট টাইম, রেসপন্স টাইম সম্পর্কে। সেখানে বিস্তারিত জিনিস, তাদের মধ্যে বিস্তারিত ডিফারেন্স আছে। মুভমেন্ট টাইম কোনটাকে বলবো, রিয়াকশন টাইম কোনটাকে বলবো, রেসপন্স টাইম কোনটাকে বলবো, এবং প্রত্যেকটা ভীষণভাবে আমাদের ফিজিক্যাল এডুকেশন তথা গেমস অ্যান্ড স্পোর্টস ফিল্ডে ভীষণভাবে জরুরি। এবং কোন কোন ফ্যাক্টর গুলোকে এই মুভমেন্ট টাইম বা রিয়াকশন টাইমকে পারফরমেন্সকে ডেভেলপ করতে সাহায্য করে সেই বিষয়গুলোকে আমরা আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসে আমরা জানবো বিস্তারিত। তাহলে সবাইকে আমাদের এমবি কোচিং ক্লাসে স্বাগত। মূলত আজকে যে বিষয়টাকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমাদের প্রতিনিয়ত এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত যে সমস্ত অ্যাক্টিভিটি করি সেখানে নানান ধরনের আমরা অনেক সময় বিভিন্ন মুভমেন্ট বা রিয়াকশন সঠিক সময়ে সঠিক রিয়াকশন না করার জন্য অনেক রকম সমস্যায় পড়তে হয়। তাহলে এই আসলে রিয়াকশন টাইমটা কি, বা এই রিয়াকশন টাইম বা মুভমেন্ট টাইম, রেসপন্স টাইমে কোন কোন ফ্যাক্টর গুলো এর সাথে জড়িত আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এবং সেই সাথে এই তিনটে বিষয় নিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা এই ক্লাসের শেষে, ভিডিও শেষে আমরা নিশ্চয়ই বলবো। তাহলে আবারও সবাইকে স্বাগত আমাদের কোচিং ক্লাসে। এবং এই ভিডিওটি ফিজিক্যাল এডুকেশনের আপার প্রাইমারি লেভেল তথা সমস্ত যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আমরা পরপর আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে দেখো রিয়াকশন টাইম। তোমরা, আমি রিয়াকশন টাইম এখানে যেগুলো লেখা আছে সেগুলোকে আমরা শুরু করার আগে আগে ছোট্ট করে তোমাদেরকে দুটো কথা বলি। একটা কখনো কখনো তোমরা পাবে রিয়াকশন এবিলিটি, কখনো পাবে রিয়াকশন টাইম। দুটো জিনিস মাথায় রাখো, একটা হচ্ছে টাইম, সময়, মানে যেখানে আমি ইউনিট পাবো সময়টাকে মেজার করব, যেখানে আমি সময়টাকে, এবিলিটি, এই সময়টা যত, এবিলিটি মানে কি সক্ষমতা, মানে রিয়াকশন এবিলিটি যত কম হবে, টাইম নিচ্ছি মানে কি যত কম টাইম হবে তত ভালো। তার মানে এই যে রিয়াকশন টাইম সেটাকে আমরা কি করব, রিয়াকশন টাইম মানে কি যে আমি একটা কোনো একটা স্টিমুলাস তার এগেইনস্টে একটা কোনো কিছু রিয়াক্ট করছি, সে তার এগেইনস্টে যে রিয়াক্ট করছি এইটার যে সময়টা সেটাকে আমরা রিয়াকশন টাইম। এখন এই সময়টা যার যত কম বেশি তার উপর ভিত্তি করে আমরা, বা যত কম হবে তাকে বলবো রিয়াকশন এবিলিটি বেশি। তাহলে এই যে এবিলিটি আর টাইম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু সবার আগে বোঝা দরকার। আশা করি তোমাদেরকে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, না হলে আমি আবারও শেষে বলবো। এখন আমরা জেনে নিই যে রিয়াকশন টাইমটা কি। রিয়াকশন, রিয়াকশন কথাটার অর্থ কি, অ্যাকশন। কিসের এগেইনস্টে, তোমরা ধরো কোনো একটা কাজ করছো, কিসের এগেইনস্টে কাজ করছো, আমি ধরো কিছু বলছি সেটা শুনছো, শোনার পরে তোমরা কিছু উত্তর দিচ্ছ, বা তুমি কোনো কাজ করছো, কার এগেইনস্টে কাজ করছো, তোমাকে কোনো কিছু একটা তুমি দেখছো, বা এই যে তুমি দৌড়াচ্ছ বা হাঁটছো বা মুভমেন্ট করছো, বা আমি কিছু তোমাদেরকে জিজ্ঞাসা করলে, কোনো প্রশ্ন করলে তোমরা উত্তর দিচ্ছ। তার মানে কি, কোনো একটা স্টিমুলাস, যে স্টিমুলাস গুলো তুমি রিসিভ করছো, রিসিভ করার পর সেই স্টিমুলাস এগেইনস্টে তুমি একটা রিয়াক্ট করছো। তাহলে সিম্পল রিয়াকশন টাইম কি, আমরা কোনোটা অ্যাকশন করব, কিসের এগেইনস্টে অ্যাকশন করব, কোনোটা স্টিমুলাসের এগেইনস্টে। তাহলে একটা উদ্দীপনা বা একটা এই যে একটা মানে মুভমেন্ট করছি, কার এগেইনস্টে মুভমেন্ট করছি, কোনো একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে আমি যে রিয়াক্ট করব, এই স্টিমুলাস আর রিয়াক্ট করার যে সময়, যে মাঝখানের সময়,
তাকে আমরা বলবো রিয়াকশন টাইম। অনেকের মধ্যে মাঝে মধ্যেই তোমরা কনফিউশন হয়ে যাও যে রিয়াকশন টাইম মানে বোধহয় মুভমেন্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত। না, মুভমেন্ট করতে যে সময়, আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি যে ধরো তুমি একটা 100 মিটার স্টার্টিং ব্লকে তুমি বসে আছো, সেখানে যখন অন ইওর মার্ক সেট বলে যখন গান শুটটা হলো, ওই গান শুট থেকে তুমি যে ফার্স্ট মুভমেন্ট করবে, ব্লক থেকে ছাড়বে, এই ছেড়ে যাওয়ার আগের মুহূর্ত, সেই সময়টাকে হয়তো মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড যেটা হবে, সেই মধ্যবর্তী সময়কে একটা স্টিমুলাস আর তোমার মুভমেন্ট, এই দুটোর মধ্যবর্তী সময়কে আমরা কি বলবো? রিয়াকশন টাইম। তাহলে আমরা দেখে নিই এবার আমরা কি লিখেছি। এখানে দেখো লেখা আছে রিয়াকশন টাইম ইজ দ্য টাইম ইন্টারভাল, মানে টাইম ইন্টারভাল, মাঝখানের সময়, ইন্টারভাল কার? বিটুইন, মধ্যে, দ্য প্রেজেন্টেশন অফ স্টিমুলাস, প্রেজেন্টেশন মানে কি? ওই যে স্টিমুলাসটা গান পাইটা শুট হলো, এন্ড দ্য ইনিশিয়েশন অফ এ রেসপন্স। ইনিশিয়েশন মানে তুমি মুভমেন্টটা শুরু করবে, এই শুরু করার আর প্রেজেন্টেশন অফ স্টিমুলাস, এই যে স্টিমুলাসটা তুমি পাচ্ছো, এই দুটো সময়ের মধ্যবর্তী সময়কে, ইন্টারভাল মানে মধ্যবর্তী, সেই মধ্যবর্তী সময়কে আমরা কি বলবো? রিয়াকশন টাইম। আবার এখানে লিখেছি দেখো রিয়াকশন টাইম ইজ হাউ ফাস্ট উই রেসপন্ড, কত দ্রুত তুমি প্রতিক্রিয়া দেবে সেই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে, সেটাই হচ্ছে প্রতিক্রিয়ার সময়। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করলাম, ধরো তোমাদেরকে যখন ক্লাসের শেষে এমসিকিউ হয়, তোমাদেরকে বলা হয় চলো সবাই উত্তর দেবে, সবাই মাইক অন করবে, সবাই উত্তর দেবে, তোমরা কি করো? অনেকে অনেকে খুব ফাস্ট দ্রুত উত্তর দাও। তাহলে কে ওই যে আমি তোমাদেরকে বলা মাত্রই যে এই প্রশ্নের উত্তর দেবে, দেওয়ার পরে তুমি যে রেসপন্সটা করছো, সেই রেসপন্স করার যে সময়টুকু যাচ্ছে, সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড হবে, সেই মধ্যবর্তী সময়কে আমরা কি বলবো? রিয়াকশন টাইম। আবার তো এখানে অন্যভাবে একটু মানে ঘুরিয়ে লিখেছি যে রিয়াকশন টাইম ইজ দ্য টাইম ইন্টারভাল, সময়, যেহেতু সময় নিতে হবে, দ্য অনসেট অফ স্টিমুলাস, যে স্টিমুলাসটা আসছে, এন্ড দ্য ইনিশিয়েশন অফ দ্য ভলেন্টারি রেসপন্স। ভলেন্টারি মানে কি? তুমি ওই যে স্বেচ্ছাকৃতভাবে যে মুভমেন্টটা করছো, সেই তার মধ্যবর্তী যে সময়, সেটাকে বলছে, এটা কিসের উপর ডিপেন্ড করছে? ইট ইনফ্লুয়েন্স বাই প্র্যাকটিস, অ্যাটেনশন, ফ্যাটিগ এন্ড ট্রেনিং। মানে এই যে আমি মুভমেন্ট করব, রিয়াকশন করব, তার কি করবে? তার মধ্যে কতগুলো ফ্যাক্টর কাজ করবে, সেই ফ্যাক্টরগুলো কি কি? সেগুলো অনেক সময় আমরা দ্রুত যদি নিয়মিত প্র্যাকটিস করি, আমাদের রিয়াকশন টাইম বাড়ে, বা আমাদের যদি অ্যাটেনশন ঠিকমতো যদি অ্যাটেনশন না থাকে, ধরো তোমাদের অনেক সময় কি হয়, কোনো একটা কাজ করতে বলছি, তোমার হয়তো অ্যাটেনশন, মনোযোগ অন্য কোথাও আছে, তুমি তোমার কি হবে? রিয়াকশন টাইম, সেখানে রিয়াক্ট করতে অনেক সময় লাগবে। স্যার শুনতে পাইনি, ইয়ে পাইনি, মানে কি? তোমার মনোযোগ নেই, কনসেন্ট্রেশন নেই, অনেক সময় ফ্যাটিক, যদি অবসাদ বা ক্লান্তি আসে, সেখানে রিয়াকশন টাইম অনেকটা সময় লাগবে। ট্রেনিং এর দ্বারা রিয়াকশন টাইম অনেক সময় ইমপ্রুভমেন্ট করা যায়। তাহলে আমরা সিম্পল রিয়াকশন টাইমকে আমরা কি বললাম? কোনো একটা উদ্দীপনা যখন শুরু হচ্ছে, সেই উদ্দীপনা থেকে শুরু হওয়া থেকে যে মুভমেন্ট করছি, প্রতিক্রিয়া শুরু হওয়া পর্যন্ত, প্রতিক্রিয়া শেষ না কিন্তু। 100 মিটার ব্লকে বসে আছে, 100 মিটার শেষ হবে, আর ওই যে গান ফেয়ার থেকে 100 মিটার যে শেষ হবে, সেই সময়টা না কিন্তু। 100 মিটার যে শুরু করতে যাচ্ছ, সেই আগের মুহূর্ত পর্যন্ত সময়কেই আমরা রিয়াকশন টাইম বলবো, বা প্রতিক্রিয়ার সময় বলবো। ক্লিয়ার কনসেপ্ট? রিয়াকশন টাইম সম্পর্কে ক্লিয়ার? Yes, sir. ভেরি গুড। এইবার যদি আমরা এই রিয়াকশন টাইমকে আরেকটু ভালো করে যদি বুঝতে চাই, তাহলে এই রিয়াকশন টাইমের নেচার, ক্যারেক্টারিস্টিক বোঝা দরকার। রিয়াকশন টাইম কেমন ধরনের, তার প্রকৃতি কেমন, তার বৈশিষ্ট্য কেমন? ফার্স্ট, টাইম বেসড ফেনোমেনন। কেন টাইম বেসড বলছি? কারণ রিয়াকশন টাইম, এখানে আমরা কি করব? প্রতিক্রিয়ার সময়কে আমরা কি করব? সময় কোনো একটা ইউনিটে মেজার করব। সেটা কি ধরনের ইউনিট? মিলি সেকেন্ডে আমরা সেটাকে মেজার করব। ইট মেজারেবল ইন মিলি সেকেন্ড, সেই জন্য বলছে টাইম বেসড ফেনোমেনা। এটা টাইমের বাইরে আর কিছু নেই। রিয়াকশন টাইম মানে সেখানে সময় মেজার করতে হবে। সেটা কিসের দ্বারা মেজার করব? মিলি সেকেন্ড, সেকেন্ড না কিন্তু মিলি সেকেন্ড, মাথা রাখবে। আর কি বলেছে? ডিপেন্ডস অন নার্ভাস সিস্টেম এফিসিয়েন্সি। ভেরি গুড পয়েন্ট। কারণ আমরা যা কিছু করছি, সেগুলো কি আমাদের সমস্ত কিছু নার্ভাস সিস্টেম দ্বারা পরিচালিত হয়। তাহলে এই নার্ভাস সিস্টেম বা এই নিউরোমাসকুলার ফাংশন যাদের যত বেশি ভালো হবে, তাদের কি হবে? রিঅ্যাকশন টাইম তত ভালো। এই জন্য বলছে ডিপেন্ড অন নার্ভাস সিস্টেম। আর কি বলছে? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইয়েস, বিভিন্ন ভ্যারাইটিস, ব্যক্তির মধ্যে রিঅ্যাকশন টাইম ভ্যারাইটিস হয়। ব্যক্তির মধ্যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল ফিটনেস, আর অ্যাটেনশন, তার মোটিভেশন, তার ফিজিক্যাল ফিটনেস ক্যাপাসিটি, মাসেল স্ট্রেংথ, সমস্ত কিছু এর উপর ডিপেন্ড করছে। সেই জন্য প্রত্যেক ব্যক্তির কি আছে? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। 100 মিটার ব্লকে সবাই একই এজ ক্যাটাগরি, সবাইকে বসিয়ে দেওয়া হলো। সবাইকে ওই স্টিমুলাস গান পাওয়ার থেকে শুরু করে যখন তোমাকে মুভমেন্ট করবে, সবার কি একই ধরনের টাইমিং আসবে? কখনোই আসবে না। সেই জন্য বলছে এই রিঅ্যাকশন টাইম প্রত্যেক ব্যক্তির মধ্যে আলাদা 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 থাকে।
আর কি হচ্ছে ইমপ্রুভ থ্রু প্র্যাকটিস। ইয়েস, নিয়মিত যদি আমরা প্র্যাকটিস করি, নিয়মিত যদি অনুশীলন করি, তাহলে কি হবে এই রিঅ্যাকশন টাইম আমাদের মধ্যে অনেক ডেভেলপ হবে। রিঅ্যাকশন টাইম ডেভেলপ মানে কি হবে, সময় বাড়বে না কমবে বলো? রিঅ্যাকশন টাইম যখন আমরা ভালো হলে কি হবে, কমবে কমবে সময় কমবে কমবে। সময় কমবে। একটু সময় কমবে। অনেক সময় আমরা কনফিউশন করে ফেলি, সময়ের জিনিস সবসময় মাথায় রাখবে, সময় যত কম তত আমাদের ভালো ক্ষেত্রে। আর ফাস্টার ইন ট্রেন অ্যাথলিট, ইয়েস, যারা ট্রেন অ্যাথলিট, যারা প্রশিক্ষিত ক্রীড়াবিদ, তাদের প্রতিক্রিয়ার সময় কি হবে সাধারণ মানুষের থেকে অনেক কম হবে, অনেক ভালো হবে। আর হচ্ছে ইনফ্লুয়েন্স বাই ফ্যাটিক, ইয়েস, ফ্যাটিক দ্বারা এটা প্রভাবিত। কেন ফ্যাটিক? আমরা যদি খুব ক্লান্তি, আমরা যদি খুব অবসাদ আসে, তখন কি হবে, আমরা কোনো কাজ করতে ভালো লাগে, ভালো লাগবে না। সেই জন্য বলছে অবসাদ বা ক্লান্তি অবস্থায় প্রতিক্রিয়া যে রিঅ্যাকশন টাইম, সেই সময়টা অনেকটা বেশি বাড়িয়ে দেয়, বা যার ফলে আমাদের কি হয়, রিঅ্যাকশন এবিলিটি কম হয়। আর কি বলছে ইনফ্লুয়েন্স বাই এজ, ইয়েস, বয়সের সাথে রিঅ্যাকশন টাইম এটা ভীষণভাবে সম্পর্কিত। কারণ একদম ইয়ং অ্যাথলিট যারা যুবক যে সমস্ত, তাদের যে রিঅ্যাকশন করার যে এবিলিটি, রিঅ্যাকশন করার যে সময়, সেটার সাথে নিশ্চয়ই শিশু বা বয়স্কদের একটু কি হবে, বেশি লাগবে। ইয়ং বয়সী অ্যাথলিটদের কি হবে, তাদের মাসেল স্ট্রেংথ বেশি, তাদের স্টেমিনা বেশি, তাদের পাওয়ার বেশি, তাদের রিঅ্যাকশন করার প্রবণতা কি হবে অন্যদের শিশু বা যারা বয়স্ক তাদের থেকে অনেকটা বেশি হবে। এই জন্য বলছে ইনফ্লুয়েন্স বাই এজ। আর একটি হচ্ছে এফেক্টেড বাই অ্যাটেনশন এন্ড কনসেন্ট্রেশন, ইয়েস, মনোযোগ যদি না থাকে, তাহলে তুমি কোনো কাজের প্রতি যদি সঠিকভাবে মনোযোগ না থাকে, তাহলে কি তুমি সেই কাজের প্রতি কি তোমার রিঅ্যাকশন করতে পারবে? কোনো একটা স্টিমুলাস তোমাকে দেওয়া হলো, হ্যাঁ, একই সাথে তোমরা এক গ্রুপ অফ পিপল যখন তোমরা থাকো, কোনো একটা কমান্ড তোমাদেরকে যখন দেওয়া হয়, তোমরা কি করছো, কেউ শুনে কুইকলি রেসপন্স করছে, কেউ ধীর গতিতে রেসপন্স করছে। কারণ কি, কারো অ্যাটেনশন নেই, কারো কনসেন্ট্রেশন নেই। সেগুলো জন্য বলছে এফেক্টেড বাই অ্যাটেনশন কনসেন্ট্রেশন দ্বারা প্রভাবিত। ধরো তুমি 100 মিটার ব্লকে বসে আছো, তোমার ওদিকে অ্যাটেনশন অন্যদিকে, তুমি কিছু ভাবছো, ওদিকে গান প্যাড শুট হয়ে গেল, পেছন থেকে তোমার বন্ধু এই ছোট রে, ওদিকে তোর ইয়ে হয়ে গেছে। তার মানে কি হবে, অ্যাটেনশন কনসেন্ট্রেশন কি হবে, তোমার রিঅ্যাকশন টাইমকে বাড়িয়ে দেবে। ডিপেন্ডস অন টাইপ অফ স্টিমুলাস, ইয়েস, হুইচ টাইপ অফ স্টিমুলাস আসছে। স্টিমুলাস তো ভ্যারাইটিস টাইপ হতে পারে। আমরা যে স্টিমুলাসটা আমরা কি করছি, দেখছি না কান দিয়ে শুনছি, না সেটাকে স্পর্শ করে বুঝছি, না সেটাকে স্বাদ নিয়ে বুঝছি, কি ধরনের স্টিমুলাস, তার উপরে আমাদের কিন্তু ডিপেন্ড করে কিন্তু রিঅ্যাকশন টাইম। সেক্ষেত্রে মাথায় রাখবে যে বিভিন্ন প্রকার স্টিমুলাসের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখছি, যে জিনিসটা আমরা শুনছি, প্রত্যেকের ক্ষেত্রে রিঅ্যাকশন টাইম ভ্যারাইটিস টাইপ হতে পারে। সেই জন্য বলছে ডিপেন্ডস অন টাইপ অফ স্টিমুলাস। আর কি বলছে ভলেন্টারি ইন নেচার। ভলেন্টারি মানে কি, প্রতিক্রিয়া, যে রিঅ্যাকশন টাইম আমরা যেটা দিচ্ছি বা রিঅ্যাকশন যেটা করছি, সেটা কি স্বেচ্ছাকৃত বা সচেতন একটা প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। ইনভলেন্টারি নেচার না, কিন্তু ভলেন্টারি নেচার। মানে তুমি নিজে থেকে তুমি জানো যে এই স্টিমুলাসটা আসলে আমি স্টার্টিং ব্লকে বসে আছি, আমার কাছে গান ফেয়ার এই শুটটা যখনই আসবে তখন আমাকে ছুটতে হবে। এটা বলছে ভলেন্টারি ইন নেচার। আর কি বলছে ক্যান বি মেজার সাইন্টিফিক্যালি, ইয়েস, ভেরি গুড। কেন সাইন্টিফিক্যালি মেজার? কারণ রিঅ্যাকশন টাইমকে আমরা কি করি, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বা রিঅ্যাকশন টাইম আর মাপক যন্ত্র বা ব্লাড ড্রপ টেস্ট, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এটাকে খুব সহজেই মেজার করা যায়। সেই জন্য বলছে ক্যান বি মেজার সাইন্টিফিক্যালি। আর কি বলছে ইম্পর্টেন্ট ফর স্পোর্টস পারফরমেন্স, ইয়েস, ভেরি গুড পয়েন্ট। উইদাউট রিঅ্যাকশন টাইম যাদের ভালো নয়, তাদের কি স্পোর্টস পারফরমেন্সে ভালো হবে? কখনো ভালো হবে? তুমি ধরো ফুটবল খেলছো, তোমার যদি রিঅ্যাকশন, তোমাকে বল দেওয়া হলো, তোমার কাছে রিঅ্যাকশন টাইম খুব স্লো, কি হবে, অন্য অপোনেন্ট এসে তোমার কাছ থেকে বলটা নিয়ে পালিয়ে যাবে। তুমি 100 মিটার ব্লকে বসে আছো, তোমাকে অনিয়ন মার্ক সেট বলা হলো, গান ফায়ার হয়ে গেল, তুমি ছুটলে না, একটু পরে ছুটলে, তুমি পারফরমেন্স ডেভেলপ হবে। তোমার কাছে বল গেল, তুমি বলটা ধরতে পারলে না, কারণ তোমার রিঅ্যাকশন টাইম কম। বা তোমাকে গোলটা শুট করতে বলা হচ্ছে, তুমি এখানে শুট করার আগে দেখলে অন্য কেউ বল ছিনিয়ে নিল। তাহলে কি, এই যে স্পোর্টস পারফরমেন্স যদি ডেভেলপ করতে চাই, তাহলে রিঅ্যাকশন টাইম অবশ্যই ভালো হওয়া দরকার। ক্লিয়ার? এখন আমরা যদি জানি যে এই টাইপ কোন ধরনের রিঅ্যাকশন টাইম হতে পারে, টাইপস অফ রিঅ্যাকশন টাইম, আমি এখানে লিখেছি মূলত 3 ধরনের রিঅ্যাকশন টাইম হতে পারে। কি কি? 3 ভাগে ভাগ করে। একটা হচ্ছে সিম্পল রিঅ্যাকশন টাইম, খুব সহজ সরল হয়, যে সিম্পল তার কাজটাও সিম্পল। সিম্পল যেহেতু আছে, সিম্পল রিঅ্যাকশন টাইম, তারপরে কি খুব সহজ সরল। এখানে সিম্পল রিঅ্যাকশন টাইম কথার অর্থ মানে কি, কি ধরনের রিঅ্যাকশন, কি ধরনের স্টিমুলাস আসবে, তুমি সেখানে জানো যে আমার কাছে এই স্টিমুলাস আসবে, সেখানে একটা মাত্র স্টিমুলাস আসবে, ওয়ান স্টিমুলাস আসবে, এবং সেখানে তোমাকে এক ধরনের যে কি রেসপন্স করতে হবে স্টিমুলাসের এগেইনস্টে, তুমি সেটা আগে থেকেই জানো। তখন আমরা তাকে বলবো সিম্পল রিঅ্যাকশন টাইম। তুমি 100 মিটার ব্লকে বসে আছো, তুমি জানো আমার কাছে গান ফায়ার আসবে, বা ক্লাপিং দেবে, বা হুইসেল দেবে, তাহলে কি ধরনের স্টিমুলাস তুমি জানছো। জানার পরে তুমি জানো যে এটা আসার সাথে সাথে আমাকে কি করতে হবে, দৌড়াতে হবে। তাহলে কি ধরনের স্টিমুলাস তোমার কাছে আসছে সেটা তুমি যখন আগে থেকে জানো, তাহলে আমরা কি সিঙ্গেল স্টিমুলাস সিঙ্গেল রেসপন্স, তখন তাকে আমরা বলবো সিম্পল রিঅ্যাকশন টাইম। ক্যারেক্টারিস্টিক কি বলছে, অনলি ওয়ান স্টিমুলাস, অনলি ওয়ান রেসপন্স, এবং শর্টেস্ট রিঅ্যাকশন টাইম, খুব অল্প সময়ের মধ্যে হয়।
উদাহরণ যদি আমরা দেখি, এই যে হিয়ারিং এ হুইসেল অ্যান্ড স্টার্টিং টু রান, আমরা হুইসেল বাঁশির শব্দ শুনে দৌড়াবো, বা আমরা ক্লাব শব্দ শুনে দৌড়াবো, বা আমরা গান পাওয়ার শব্দ শুনে দৌড়াবো। তাহলে এটা গেল সিম্পল, যেমন তার হচ্ছে সিম্পল। এইবার যদি আমরা আসি চয়েস রিয়াকশন টাইম, চয়েস মানে কি পছন্দ করব, আগে কি পছন্দ করার কোনো জায়গা ছিল না, এক্ষেত্রে কি হবে, এখানে ভ্যারাইটিস টাইপস অফ স্টিমুলাস তোমার কাছে আসবে, মাল্টিপল স্টিমুলাস তোমার কাছে আসবে, এবং সেখানে মাল্টিপল রেসপন্স করার একটা প্রবণতা থাকবে, এবং সেই মাল্টিপল থেকে তোমাকে একটা কিছুকে পছন্দ করে প্রতিক্রিয়া দিতে হবে। তাহলে স্টিমুলাস ভ্যারাইটিস, রেসপন্সও ভ্যারাইটিস তুমি করছো, তখন আমরা তাকে বলবো চয়েস বেস রিঅ্যাকশন টাইম। তাহলে এখানে দেখো ক্যারেক্টারিস্টিক, দেখো মাল্টিপল স্টিমুলাই মাল্টিপল রেসপন্স। এক্সাম্পল কি আছে, রিকোয়ার্ড ডিসিশন মেকিং, এখানে ডিসিশন দরকার, কারণ কি মাল্টিপল যখন রিঅ্যাকশন তোমার কাছে স্টিমুলাস আছে, তাহলে তোমাকে ডিসিশন মেকিং পাওয়া দরকার, আমি কোনটায় কোনটায় রেসপন্স করব। ডিসিশন মেকিং দেখো, উদাহরণ দেখো, গোলকিপার চুজিং এ ডাইরেকশন টু ড্রাইভ, যখন ধরো পেনাল্টি শুট হচ্ছে, গোলকিপার কোন দিকে শুট করবে তাকে কি ডিসিশন নিতে হচ্ছে আগে ব্রেনে, সিম্পল রিঅ্যাকশনের মধ্যে কি ডিসিশন মেকিং ছিল না, কারণ তুমি ওটা আগে থেকে জানো। এক্ষেত্রে কি ধরনের স্টিমুলাস আছে তোমার কাছে জানা নেই, ভ্যারাইটিস মাল্টিপল আসতে পারে, বল ডান দিকে যেতে পারে, বাঁ দিকে যেতে পারে, বল নিচে যেতে পারে, বল উপরে যেতে পারে, যেদিকে খুশি যেতে পারে। তাহলে এক্ষেত্রে ভ্যারাইটিস টাইপ অফ মাল্টিপল স্টিমুলাস হতে পারে, এবং মাল্টিপল তোমাকে রিঅ্যাকশন দিতে হতে পারে। ফুটবল প্লেয়ার চুজিং এ পাস ডাইরেকশন কোন দিকে দেবে, তার আগে সিদ্ধান্ত নিতে হবে। এগুলো হচ্ছে কি চয়েস বেস রিঅ্যাকশন টাইম। আর একটা হচ্ছে রিঅ্যাকশন টাইম হচ্ছে ডিসক্রিমিনেশন রিঅ্যাকশন টাইম, বৈষম্যমূলক প্রতিক্রিয়ার সময়। বৈষম্যমূলক প্রতিক্রিয়ার সময় মানে কি, এখানে একাধিক স্টিমুলাস তোমার কাছে থাকবে, এবং সেই একাধিক স্টিমুলাস থেকে তোমাকে একটা স্পেসিফিক আইডেন্টিফাই করে নিতে হবে, স্পেসিফিক স্টিমুলাসকে আইডেন্টিফাই করে তার এগেইনস্টে তোমাকে রেসপন্স করতে হবে, বাদ বাকিগুলো যে স্টিমুলাস সেগুলোকে ইগনোরেন্স করতে হবে। সেই জন্য একে বলছে ডিসক্রিমিনেশন রিঅ্যাকশন টাইম। এর বৈশিষ্ট্য কি দেখো, মাল্টিপল স্টিমুলাস থাকবে, অনলি ওয়ান কারেক্ট রেসপন্স আমাদেরকে করতে হবে। রিকোয়ার স্টিমুলাস রিকগনিশন, তোমাকে স্টিমুলাসকে আইডেন্টিফাই করতে হবে। এক্সাম্পল যদি আমরা দেখি, গাড়ি নিয়ে তুমি ট্রাফিক কোন লাইট সিগন্যালে দাঁড়িয়ে আছো, ট্রাফিকে কখন দাঁড়িয়ে আছো, রেড আলো পড়লেই তুমি দাঁড়িয়ে আছো, কখন তুমি যাবে, যখন গ্রিন আলোটা জ্বলবে তখন তুমি যাচ্ছ, তাহলে রেড গ্রিন ইয়েলো পার্পল লাইট গুলো আছে, তাহলে কি স্পেসিফিক আলো জ্বলছে, কোনটাকে তুমি সিলেক্ট করছো, স্পেসিফিক তোমাকে আইডেন্টিফাই করে তুমি সেটাকে রিঅ্যাকশন দিচ্ছ, সেটাকে বলা হচ্ছে ডিসক্রিমিনেশন রিঅ্যাকশন টাইম। ক্লিয়ার? সিম্পল যদি এটাকে আমরা যদি একটা কম্পারিজন টেবিলে দেখি, যে তিনটে সিম্পল কথা, কতগুলো জিনিস ছক করে কেন দিয়েছি, ছক করে এই কারণে দেয়া তোমাদের যাতে পরীক্ষার সময় এটাকে জাস্ট একবার চোখ বোলালে তোমাদের কাজটা হয়ে যায়, মনে রাখতে খুব সুবিধা হয়। সিম্পল আটটি মানে রিঅ্যাকশন টাইপ, সেখানে স্টিমুলাস কটা থাকবে, সিঙ্গেল অন স্টিমুলাস, রেসপন্স কি একটা স্টিমুলাস মানে রেসপন্স একটাই হবে। এক্সাম্পল কি, হুইসেল বাজালো আর দৌড়াতে হবে, সেখানে ডিসিশন মেকিং এবিলিটি দরকার না, কারণ তোমাকে আগে থেকেই জানো কি ধরনের রিঅ্যাকশন তোমাকে, কি ধরনের স্টিমুলাস আসবে, কি ধরনের রিঅ্যাকশন তোমাকে দিতে হবে। চয়েস রিঅ্যাকশন টাইপ, সেখানে চয়েস করা, সেখানে কি মাল্টিপল স্টিমুলাস আসবে তোমার কাছে, মেনি বা মাল্টিপল, সেখানে রেসপন্স কি হবে, মেনি হতে পারে, কারণ গোলকিপার ড্রাইভ করছে, সেখানে ডিসিশন মেকিং পাওয়ার, ইয়েস ডিসিশন মেকিং পাওয়ার থাকবে। আর ডিসক্রিমিনেশন রিঅ্যাকশন টাইম, সেখানে কি বলছে, সেখানে স্টিমুলাস কেমন হবে, ভ্যারাইটিস মাল্টিপল রিঅ্যাকশন স্টিমুলাস আসবে, মেনি, সেখান থেকে রেসপন্স কি, যে কোনো একটা পার্টিকুলার একটাকে বাঁচতে হবে, সেখান থেকে কি হবে, এক্সাম্পল কি হবে, গ্রিন লাইট, যেমন ধরো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে এক্ষেত্রে ডিসিশন মেকিং এবিলিটি দরকার কি দরকার না, অবশ্যই দরকার, আইডেন্টিফাই করতে হবে, ইয়েস, এখানে বাংলা সেটা লেখা আছে, আর দরকার নেই, সিম্পল মনে থাকবে। তাহলে দেখো এই পর্যন্ত কি ক্লিয়ার রিঅ্যাকশন টাইমের প্রকারভেদগুলো? Yes. ভেরি গুড। চলো Yes, sir. এইবার আমাদের Yes. ফিজিওলজিক্যাল প্রসেস যদি আমরা দেখতে চাই, যে এই রিঅ্যাকশন টাইমটা আমাদের শরীরের ভিতর কিভাবে প্রসেসটাকে হচ্ছে, তাহলে রিঅ্যাকশন টাইম প্রসেস জানতে গেলে আমাদের রিঅ্যাকশন টাইমকে একবার রিমাইন্ড করা দরকার। রিঅ্যাকশন টাইমটা কি, কোন একটা স্টিমুলাস তার এগেইনস্টে আমি যেটা রেসপন্স করছি, তাহলে রেসপন্স শুরু হওয়ার আগে থেকে ওই স্টিমুলাসের যে মধ্যবর্তী সময়, সেই সময়টাকে আমরা বলছি রিঅ্যাকশন টাইম। তাহলে প্রথমে কি করছে, স্টিমুলাস রিসেপশন, কি ধরনের স্টিমুলাস আছে সেটা আমরা রিসিভ করছি, এটা আমরা শর্ট ফর্ম দেখাচ্ছি, সেটা রিসিভ করলাম প্রথমে, তারপরে কি হচ্ছে, সেন্সরি নার্ভ ট্রান্সমিশন হচ্ছে, সংকেত পরিবহন করছে, তারপরে কি হচ্ছে, সিএনএস সেটাকে প্রসেস করছে, না এটা করতে হবে, প্রসেস করার পরে কি হবে, সেটাকে সেই বার্তাটাকে পাঠিয়ে দেবে, সেখান থেকে মোটর নার্ভ সাথে সাথে কি হবে, অ্যাক্টিভ হয়ে সেই বার্তাটাকে নিয়ে, যার ফলে কি হবে, মাসেল রেসপন্স করবে। এটা হচ্ছে শর্ট ফর্ম। আমরা যদি একটু লং, আচ্ছা লং ফর্মটা পরে নিচে আমরা আছে, এই যে এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, সেখানে দেখো এখানে আমরা কটা বললাম, 5টা, এখানে আমরা পড়বো 8টাকে, দেখো 8টা আছে, কি হবে, প্রথমে আছে স্টিমুলাস রিসেপশন,
একই জিনিস। ফার্স্টে কি হচ্ছে, আমরা কি ধরনের স্টিমুলাস আসছে আমার কাছে, সেটা উদ্দীপনাগুলো স্টিমুলাস গুলোকে আমরা গ্রহণ করব। যে আমরা চোখ দিয়ে দেখবো আলো আসছে না শব্দ আসছে না স্পর্শ করব, আমাদের বিভিন্ন যে সেন্সরি অর্গান আছে সেই সেন্সরি অর্গান দ্বারা বিভিন্ন প্রকার স্টিমুলাসকে গ্রহণ করব। গ্রহণ করার পরে আমাদের সেকেন্ড স্টেপ কি হবে, স্টেপ নাম্বার 2, সেখানে হচ্ছে অ্যাক্টিভেশন অফ রিসেপ্টর অর্গান। যে সমস্ত রিসেপ্টর অর্গান গুলো ছিল, যে সেন্সরি অর্গান গুলো দিয়ে আমরা রিসিভ করছি, সেই অর্গান গুলোকে রিসিভ করছে মানে কি, সেটা অ্যাক্টিভ হচ্ছে। রিসেপ্টর অর্গান গুলো কি হলো, সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ না হলে তো সেগুলো রিসিভ করতে পারবে না। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কি হলো, সেন্সরি নার্ভ ট্রান্সমিশন হচ্ছে মানে কি, হ্যাঁ, সংবেদী স্নায়ু পরিবহন মানে কি, রিসেপ্টর থেকে কি করবে, সেই স্নায়ু সংকেত কি করবে, মস্তিষ্কে নিয়ে চলে যাবে। চলো আমার এই চোখ দিয়ে এটা দেখেছি, চলো এখান থেকে বার্তাটা করে আমাদের সিএনএস এ পৌঁছাবে। তাহলে কি মস্তিষ্ক সেটাকে পৌঁছালো। এইবার ব্রেন কি করবে, সিএনএস সেটাকে এবার, যেমন আমরা ওই যে রাজমিস্ত্রিদের কাজে ঢালাই দেখেছি, যে বিভিন্ন একজন বাড়ি নিচ্ছে, একজন সিমেন্ট নিচ্ছে, একজন নিয়ে নিচ্ছে, নিয়ে ঢালাই মিশিয়ে ফেলছে, ব্রেন সেটাকে করে মাখাচ্ছে। ঠিক আমাদের ব্রেনের মধ্যে ওই বার্তাগুলো যাচ্ছে, যাওয়ার পরে সেটাকে প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পরে এই যে সেন্ট্রাল প্রসেস ব্রেন সেটাকে প্রসেস করছে, করার পরে এবার কমান্ড দেবে। কমান্ড করে দেওয়ার পরে যখন মশলা রেডি হয়ে যায় তখন ঢেলে দেয়, সেই মশলাটাকে নিয়ে গিয়ে ছাদ ঢালাই করা হয় বা ভিতর ঢালাই করা হয়। এবার মোটর কমান্ড ফরমেশন, সেখানে মস্তিষ্ক থেকে যে নির্দেশ দেওয়া হলো, সেই নির্দেশ কি হবে, স্নায়ুর মাধ্যমে পেশির দিকে যাবে। যার ফলে কি হবে, এর ফলে কে নিয়ে যাবে, মোটর নার্ভ ট্রান্সমিশন। এবার এই নির্দেশ অনুযায়ী কি করবে, সেই মোটর নার্ভ কি করবে, সেই বার্তাটাকে কার্যকর যে মাসেল সেখানে পৌঁছে দেবে। তার ফলে কি হবে, মাসেল অ্যাক্টিভেশন হবে, সেখানে পেশি সংকুচিত হবে। যার ফলে পেশি সংকুচিত হলে কি হবে, অবজারভেবল রেসপন্স, এটার বহিঃপ্রকাশ আমরা বাহ্যিকভাবে আমরা দেখবো, যে দৌড় শুরু করব না হাঁটবো না আমরা কি করব। তো এই হচ্ছে গোটা ফিজিওলজিক্যাল প্রসেস, যেটা একটা সংক্ষিপ্ত এখানে ছোট্ট একটা জাস্ট মনে রাখার জন্য তোমাদের, যে স্টিমুলাস আসলো, সেখান থেকে সেন্সরি অর্গান সেটাকে রিসিভ করলো, সেন্সরি নার্ভ সেটাকে পাঠালো, ব্রেন সেটাকে প্রসেস করলো, প্রসেস করে মোটর নার্ভে সেই বার্তাটাকে দিল, মোটর নার্ভে সেই বার্তাটাকে মাসেলে পৌঁছে দিল, যার ফলে আমরা কি করছি, রেসপন্স করছি। ক্লিয়ার? এইভাবে কিন্তু গোটা প্রসেস, এই যে মাইক্রো সেকেন্ড মিলি সেকেন্ডের মধ্যে এই প্রসেস কিন্তু আমাদের ইন্টারনাল বডি পার্টসে কিন্তু ঘটে থাকছে। তাহলে দেখো কি ভয়ঙ্কর জিনিস একটা রিয়াকশন টাইম, এই রিয়াকশন টাইমের জন্য কিন্তু গোটা সমস্ত কিছু পারফরমেন্স ডিপেন্ড করে আছে। তাহলে এইবার তো বুঝলাম আমরা রিয়াকশন টাইম সম্পর্কে। তাহলে স্যার এই রিয়াকশন টাইমের সাথে যদি আমরা ভালো করতে চাই, কোন কোন বিষয়গুলো সরাসরি এই রিয়াকশন টাইমের সাথে আমাদের সাথে যুক্ত, আমরা হচ্ছে এখানে দেখো ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টর গুলো এর সাথে যুক্ত। এক, এজ, বয়স। ইয়েস, বয়স কেন দরকার, কারণ আমরা জানি যে প্রত্যেক বয়সের সাথে সাথে আমাদের মাসেল পাওয়ার, মাসেল স্ট্রেংথ সেগুলোকে কখনো একটা নির্দিষ্ট বয়সে সেটাকে বাড়ে, ধীরে ধীরে সেটাকে কমতে থাকে। এই যে রিয়াকশন টাইম কি হবে, সাধারণত আমাদের বয়স বাড়ার সাথে সাথে ধীরে 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 সেটা কি হয়, আমাদের মাসেল পাওয়ার কমে যায়, মাসেল স্ট্রেংথ কমে যায়, যার ফলে কি হয়, আমাদের রিয়াকশন টাইম যখন বয়স্কালে তখন কমে থাকে। সাধারণত কি হয়, তরুণ বয়সে বা ইয়ং, আমাদের যখন যুবক অবস্থায় তখন রিয়াকশন টাইম খুব বেশি থাকে। সেজন্য এজ একটা ফ্যাক্টর। জেন্ডার, ইয়েস, দেখা গেছে ইন জেনারেলি যে ছেলেদের থেকে মেয়েদের রিয়াকশন টাইমটা একটু বেশি, ইন জেনারেল ছেলেদের থেকে মেয়েদের রিয়াকশন টাইমটা একটু বেশি। তবে যদি নিয়মিত ট্রেনিং বা নিয়মিত যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায় না। আবার টাইপ অফ স্টিমুলাস, ইয়েস, স্টিমুলাসের উপর ডিপেন্ড করে যে আমরা কি ধরনের স্টিমুলাস, অডিটরি, ভিজুয়াল ডিস্ট্রিবিউশন, কি ধরনের ডিস্ট্রিবিউশন তার উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে গবেষণায় দেখা গেছে যে অডিটরি যে সমস্ত আমাদের রিয়াকশন গুলো আছে, স্টিমুলাস গুলো আছে, তার রিয়াকশন টাইম অন্য থেকে, ভিজুয়ালের থেকে অডিটরি রিয়াকশন টাইম সব থেকে কম হয়। পরীক্ষায় যদি এমসিকিউ আসতে পারে যে অডিটরি, ভিজুয়াল, ট্যাকটিক্যাল কোন ধরনের রিয়াকশন টাইমের সময় সব থেকে বেশি কম, তোমরা অবশ্যই বলবে অডিটরি, বা যেগুলো আমরা শুনি, শোনার পরে সেটাকে রিয়াকশন করছি, দেখার পরে যেটাকে রিয়াকশন করছি, দেখার থেকে কিন্তু যেটাকে শুনি তার এগেইনস্ট রিয়াকশন টাইম আমাদের অনেকটা বেশি। ইন্টেন্সিটি অফ স্টিমুলাস, ইয়েস, যে আমরা ইন্টেন্সিটি অফ স্টিমুলাস, এটাকে, যে একটা যে স্টিমুলাসের ইন্টেন্সিটি কেমন, তার তীব্রতা কেমন, তার উপর কিন্তু আমাদের রিয়াকশন টাইম কম বেশি অনেক সময় হয়। অনেক সময় ধরো সিম্পল, আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, অনেক সময় দেখো তোমাদেরকে একটা সিম্পল কথা, অনেক সময় তোমরা যখন অনেকে গ্রুপ অফ পিপল থাকে, যখন খুব আস্তে কোনো লো ভলিউমে যখন কথা বলা হচ্ছে, তোমরা যেমন রিয়াকশন করবে, সেই কথাটাই যদি সেম কথা যদি তোমাদের হাই ভলিউমে বা হাই ইন্টেন্সিটিতে সেই কথাটা করা হয়, বলা হয়, তখন তোমাদের কাজ করার বা সেই প্রবণতাটা অনেকটা দ্রুত হয়। সেই জন্য বলছে অনেক সময় কি হয়, ইন্টেন্সিটি অফ স্টিমুলাস কিন্তু এই রিয়াকশন টাইমের জন্য দায়ী। আরেকটা কি বলছে, প্র্যাকটিস এন্ড ট্রেনিং, ইয়েস, নিয়মিত অনুশীলন করলে কি হবে, আমাদের সেই নিয়মিত অনুশীলন আমাদের কি করবে, আমাদের ব্রেনকে বা আমাদের যে এই যে সেন্সরি যে নার্ভাস সিস্টেম সেটাকে আমাদের অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে, যার ফলে কি হবে, আমাদের প্র্যাকটিসের ফলে আমাদের রিয়াকশন টাইম অনেক ভালো হয়।
আর হচ্ছে লেভেল অফ কনসেন্ট্রেশন। ইয়েস, আমাদের মনোযোগ এমন তার উপর ডিপেন্ড করে, কিন্তু রিয়াকশন টাইম আমাদের ফ্যাটিক মানে ক্লান্তি আছে কিনা তার উপর ডিপেন্ড করে, মোটিভেশন আছে, অ্যালার্টনেস বা অ্যারাউজাল লেভেল কেমন তার উপর ডিপেন্ড করে, অ্যান্টিসিপেশন সেটার উপর ডিপেন্ড করে, কমপ্লেক্সিটি অফ টাস্ক, কি ধরনের টাস্ক, কাজের জটিলতা কেমন, সিম্পল কাজ না কোনো একটা জটিল কাজ, তার উপর কিন্তু রিয়াকশন টাইম ডিপেন্ড করে। ড্রাগ বা অ্যালকোহল সেটার উপর ডিপেন্ড করে, কারণ ড্রাগ অ্যালকোহল কি করে আমাদেরকে আমাদের যে স্নায়ুপেশি তার কার্যকলাপকে কি করে দেয়, স্টপ করে দেয়, ধীর স্থির করে দেয়, যার ফলে রিয়াকশন টাইমে সময় লাগে। হেলথ এবং ফিটনেস কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এনভায়রনমেন্টাল কন্ডিশন, ভেরি গুড পয়েন্ট, যে কি ধরনের পরিবেশ আছে সেখানে সঠিক পরিমাণে আলো বাতাস বা টেম্পারেচার ঠিক মতো আছে কিনা তার উপরে কিন্তু আমাদের রিয়াকশন। এই ধরো শীতকাল, কোল্ড টেম্পারেচার, সেই অবস্থায় তোমাকে কিছু যদি দৌড়াতে বলা হয় বা একটা যদি তোমাদের নর্মাল টেম্পারেচার যদি তোমাদেরকে কোনো কিছু কাজ বলা হয়, কোনটাতে তোমরা রিয়াক্ট করবে আগে? নিশ্চয়ই নর্মাল টেম্পারেচারে। তাহলে এই যে এনভায়রনমেন্টাল কন্ডিশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন এই রিয়াকশন টাইমের সাথে আমাদের ফিজিক্যাল এডুকেশনের কি সম্পর্ক? এক, ইমপ্রুভ পারফরমেন্স। ইয়েস, আমরা জানি যে সঠিকভাবে যদি সঠিক সময়ে সঠিকভাবে রিয়াক্ট করতে পারি, পারফরমেন্স ডেভেলপ করে, ইনজুরি প্রিভেন্ট করে, এনহান্স কোঅর্ডিনেশন, এসেনশিয়াল ফর ফাস্ট গেম, এগুলোকে ধরে। স্পোর্টস এর ক্ষেত্রে কি স্প্রিন্টিং স্টার্ট, গোল কিকিং, হ্যাঁ, বক্সিং ডজ, ব্যাডমিন্টন স্ম্যাশ ইত্যাদি বিষয়গুলো আছে। এখন এই রিয়াকশন টাইমকে আমরা মেজার করবো কি করে? মাঝে মধ্যে তোমাদের প্রশ্ন আসে কিভাবে রিয়াকশন টাইম মেজার করার যন্ত্র নাম কি? রিয়াকশন টাইমার। আমরা বলবো রিয়াকশন টাইমার, বা বিভিন্ন কম্পিউটার বেসড সেটাকে টেস্ট করা যায়। আর একটা খুব সহজ টেস্ট যেটা ফিজিক্যাল এডুকেশন সব থেকে বেশি করা হয় রিসার্চের ক্ষেত্রে, সেটা হচ্ছে রুলার ড্রপ টেস্ট। সেটা স্কেল দিয়ে ফেলে দেওয়া হয় 20 বা 20 টাইমস, তার উপর গিয়ে টেস্ট করা হয়। রুলার ড্রপ টেস্ট, এই নামগুলোকে মনে রাখবে। এখন আমরা আগের দিন যেটা পড়েছিলাম রিফ্লেক্স অ্যাকশন, যেখান থেকে পড়েছিলাম, আমরা যদি সেই রিফ্লেক্স অ্যাকশন আর রিয়াকশন টাইমের মধ্যে ছোট্ট করে একটু ডিফারেন্সটাকে দেখতে চাই, তাহলে বোধহয় রিয়াকশন টাইমটা আর একটু ক্লিয়ার হবে। এক হচ্ছে কি মিনিং, অর্থ কি ছিল রিয়াকশন টাইম? রিয়াকশন টাইম কি? কোনো একটা স্টিমুলাস, তার এগেইনস্টে আমি যে প্রতিক্রিয়া দেওয়ার যে মধ্যবর্তী সময় তাকে আমরা বলবো। রিফ্লেক্স অ্যাকশন কি? যে রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে উদ্দীপনার প্রতি একটা স্বয়ংক্রিয় নিজের ইচ্ছায় এবং একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সেটা ছিল রিফ্লেক্স অ্যাকশন। আর নেচার কি ধরনের ছিল? মূলত এই রিয়াকশন টাইমের হচ্ছে ইচ্ছাকৃত নেচার, ভলেন্টারি। আর এখানে হচ্ছে কি যেটা রিফ্লেক্স অ্যাকশনের ক্ষেত্রে যেটা ছিল অনৈচ্ছিক, ইনভলেন্টারি। আর হচ্ছে কন্ট্রোল কে করছে? এই রিয়াকশন টাইম কে কন্ট্রোল করে? আমাদের সিএনএস ব্রেন। আর আমাদের রিফ্লেক্স অ্যাকশন কে কন্ট্রোল করে? আমাদের কে কন্ট্রোল করে বলো? স্পাইনাল স্পাইনাল কর্ড। এটা স্পাইনাল কিন্তু ভুলবে না, এটা মাথায় রাখবে। লার্নিং এফেক্ট কি? অনুশীলনের মাধ্যমে আমাদের কি হয়? ইমপ্রুভ করতে পারি আমরা রিয়াকশন টাইম, কিন্তু আমরা আমাদের রিফ্লেক্স অ্যাকশন সেটা মূলত জন্মগত, অনুশীলনের মাধ্যমে খুব বেশি ইমপ্রুভ করা যায় না। আর যদি গতি হিসাবে পার্থক্য করতে চাই, সেটা কি হবে? কম্পারেটিভলি স্লো, কারণ রিয়াকশন টাইম কোনটা স্টিমুলাস আসবে তার এগেইনস্টে, কারণ এটা হচ্ছে ভলেন্টারি নেচার। আর এটা ভেরি ফাস্ট কেন বলছি? কারণ হচ্ছে ইনভলেন্টারি নেচার। এই কারণে এক্সাম্পল, দৌড় শুরুতে বন্দুকের শব্দ শোনা আর গরম বস্তু থেকে হাত সরানো। ক্রিয়া ক্ষেত্রে কি পারফরমেন্স এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, নিরাপত্তা বা আত্মরক্ষার কাজে লাগে। ক্লিয়ার? বলো রিয়াকশন টাইম নিয়ে আর কোনো প্রশ্ন, কোনো কোয়ারিজ, কোনো প্রকার সমস্যা হবে যখন মুভমেন্ট টাইম রেসপন্স টাইমে যাব, তখন সমস্যা হবে। রিয়াকশন টাইম নিয়ে কোনো সমস্যা বাকিদের? না স্যার। ভেরি গুড, ভেরি গুড। এইবার আসবো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মুভমেন্ট টাইম। বা মুভমেন্ট টাইমকে আমরা অনেক সময় বাংলায় বলছি যে গতি সম্পাদনের সময় বা চলন সময়। মুভমেন্ট টাইম পার্টিকুলারলি ওই পার্টিকুলার মুভমেন্ট করতে আমার কত সময় লাগছে, সেই মুভমেন্টটাকেই আমরা, সেই সময়টাকেই আমরা কি বলবো? মুভমেন্ট টাইম। এই যে আমরা 100 মিটার ব্লকে যে এখান থেকে স্টিমুলাসের এগেইনস্টে আমরা ফার্স্ট যেটাকে রিঅ্যাক্ট করলাম, রেসপন্স করলাম, সেই রেসপন্স শুরু থেকে 100 মিটার ফিনিশিং লাইন, সেটা শেষ করতে যে মধ্যবর্তী সময়, সেই সময়টাকে আমরা কি বলবো? মুভমেন্ট টাইম। ব্যাস, আমি এটুকু বলছি, বাকি কথা আরো বলবো। তোমাদের কাছে একটা প্রশ্ন করি, বলো তো তাহলে, যখন আমরা ইন জেনারেল তোমরা সবাই ফিজিক্যাল এডুকেশনে এখানে যারা আছো, বলো তো আমরা যখন ওই যে 100 মিটার ব্লকের পরে যখন আমরা টাইমটাকে নিই, যে সময়টাকে পাই, যে ধরো তুমি দৌড়াচ্ছ 12 সেকেন্ড বা 13 সেকেন্ড বা 10 সেকেন্ড, সেই 12 সেকেন্ড বা 13 সেকেন্ডটাকে আমরা কি মুভমেন্ট টাইম বলতে পারি? ইয়েস অর নো? Yes, sir. ইয়েস অর নো? Yes, sir. নো নো আচ্ছা, নো। নো, নো কে বললে? আমি স্যার জিয়ারুল হক। আচ্ছা, আর বাকি সবাই ইয়েস বলছো, তাই তো?
হ্যাঁ স্যার। ওকে, যারা যারা ইয়েস বলছো তারা প্রত্যেকেই ভুল। কেন ভুল, এই জায়গাটাই তোমাদেরকে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। চলো আমি একটা ছোট্ট, যদিও আমি খুব ভালো ড্রয়িং করতে পারি না, তোমরা একটু বুঝে নেবে। ধরো এখানে এখানে একজন সে গান ফায়ার নিয়ে গান নিয়ে এখানে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে এখান থেকে স্টার্টিং করবে, তুমি এখানে কি করছো, তুমি এখানটায় বসে আছো, এখানে তোমাকে এখান থেকে যেতে হবে এই পর্যন্ত। এটা হচ্ছে 100 মিটার ফিনিশিং লাইন। তুমি এখানটায় আছো স্টার্টিং ব্লকের উপরে, সাপোজ ইমাজিন করো। এবার তোমাকে কি হলো, এখানে গান ফায়ার নিয়েছো, অন ইওর মার্ক বলেছো, তুমি এখানে বসে আছো, সেট বলছে গো। আমরা আগে রিঅ্যাকশন টাইমটাকে বুঝি, তারপরে মুভমেন্ট বলবো। তাহলে এখানে গান ফায়ারটাকে নিয়ে এসে শুট করবে, করার পর তুমি এখান থেকে মুভমেন্টটাকে শুরু করবে। শুরু করার আগের মুহূর্তে গান ফায়ার আর মুভমেন্ট শুরু করছো, এই সময়টাকে আমরা কি বলবো, রিঅ্যাকশন টাইম। টাইম। ভেরি গুড, এই পর্যন্ত ক্লিয়ার। এইবার আমরা পড়ছি মুভমেন্ট টাইম। তাহলে স্যার মুভমেন্ট টাইম যখন আমরা বলবো, এই রিঅ্যাকশন টাইম, এই যে স্টিমুলাস তার এগেইনস্টে মুভমেন্ট শুরু করছে, সেই জায়গাটা আমরা নেব না। মুভমেন্ট বলেছে, পার্টিকুলার মুভমেন্ট কখন করছে, রিঅ্যাকশন টাইম শোনার পরে তো মুভমেন্ট করছে। এখানে তো একটা মাইক্রোসেকেন্ড গেছে, হয়তো আমরা সেটাকে সচরাচর আমরা এমনি বুঝতে পারি না, কিন্তু সেখানে তো একটা সময় গেছে, মিলি সেকেন্ড বা মাইক্রোসেকেন্ড। তাহলে এখানে যে ফার্স্ট যে মুভমেন্টটা শুরু করলো, তার বডি একটা স্ট্যাটিক কন্ডিশনে আছে, সেই স্ট্যাটিক কন্ডিশন থেকে যখন সেই বডিটাকে মুভ করছে, সেই মুভমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত, এই সময়টাকে আমরা বলবো মুভমেন্ট টাইম। মুভমেন্ট টাইম। ক্লিয়ার? ইয়েস স্যার, এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছো? এরপরে কিন্তু যখন রেসপন্স টাইম বলবো তখন আবার গুলিয়ে ফেলবে না, আগে কনসেপ্ট যদি একদম লজ্জা পাওয়ার কিছু নেই, একদম এগুলো তোমরা কেন, আমরাও মাঝে মধ্যে অনেক সময় গুলিয়ে ফেলি। সেজন্য বলো, তোমাদের মধ্যে যদি কারো কনফিউশন থাকে সেটা বলো, যে স্যার না এই জায়গাটা আরেকবার বলুন। মানে টাইমের সঙ্গে টাইম সম্পূর্ণ হ্যাঁ স্যার, হয়ে যাওয়ার আরেকবার পর বলুন। মুভমেন্ট টাইম শুরু করা হয়। হ্যাঁ, আরেকবার বলো সানাডুল। স্যার যে রিক্রিয়েশন টাইম শেষ হওয়ার পর মুভমেন্ট টাইম শুরু হয়ে যায়। তোমার কথা না আমি শুনতে ঠিক মতো, ভয়েস ক্লিয়ার হলো না, আমি শুনতে পেলাম না, একটু লাউডলি বলো। স্যার আমি বলছি যে রিক্রিয়েশন টাইম শেষ হয়ে যাওয়ার পর থেকেই আবার শুরু হয় মুভমেন্ট টাইম, সেই কথাটা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, একদম যেখান থেকে রিঅ্যাকশন টাইমটা শেষ, সেখান থেকেই মুভমেন্ট টাইম শুরু। ভেরি গুড পয়েন্ট। আমি আরেকবার বলছি, সিম্পল এই উদাহরণ দিয়ে বোঝো, তাহলে এই তিনটে বোঝা যাবে। রিঅ্যাকশন টাইম হচ্ছে একদম স্টিমুলাস, এই যে গান ফায়ার যেখানে শুট করছে, অনিয়ন মার্ক সেট গান ফায়ার, এই যে গান ফায়ার থেকে তুমি দৌড় শুরু করার জন্য বডিটা তো স্ট্যাটিক কন্ডিশনে আছে, সেখান থেকে বডি যেই নড়ে উঠলো, এই নড়ে উঠছে সেই মুহূর্তটাকে শুধুমাত্র রিঅ্যাকশন টাইম বলবো। স্টিমুলাস তোমার ইনিশিয়েশন অফ মুভমেন্ট, ফার্স্ট মুভমেন্ট শুরু করার এই মধ্যবর্তী সময়, সেই জন্য ওটাকে ইউনিটকে মেজার করা হয় মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড। মুভমেন্ট টাইম কোনটাকে বলবো, মুভমেন্ট টাইমের ক্ষেত্রে রিঅ্যাকশন টাইম সময়টা বাদ, সেখানে এই যে তুমি ইনিশিয়েশন অফ ফার্স্ট মুভমেন্ট, মানে বডি স্ট্যাটিক কন্ডিশন থেকে যেই নড়ে উঠলো, সেই বডি নড়া থেকে তোমার বডি যেই কার্যটা শেষ করতে যে সময় লাগছে, সেই সময়টাকে আমরা বলবো মুভমেন্ট টাইম। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার। বেশ, মনে থাকে যেন এটা। এবার চলো আমরা তাহলে এবার কি লিখেছি আমরা একটু দেখি, যে মুভমেন্ট টাইম ইজ দ্য টাইম টেকেন, এটাও সময় নিচ্ছি, টু কমপ্লিট এ মুভমেন্ট, টু কমপ্লিট, এখানে দেখো কমপ্লিট এ মুভমেন্ট কমপ্লিট করছি, আফটার দ্য রেসপন্স হ্যাজ বিগেন, যেখান থেকে রেসপন্সটা শুরু হয়েছিল, সেই রেসপন্স শুরু থেকে যতক্ষণ না আমাদের কমপ্লিট হচ্ছে, সেই শেষ হচ্ছে, সেই সময়টাকে আমরা কি বলবো, মুভমেন্ট টাইম। এখানে দেখো ফ্রম দ্য ইনিশিয়েশন অফ মুভমেন্ট টু ইটস কমপ্লিশন, তার মানে কি, যে একটা মুভমেন্ট টাইম হলো কোনো প্রতিক্রিয়ার পর আমি যখন মুভমেন্ট শুরু করছি, সেই শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সময়কেই আমরা মুভমেন্ট টাইম বলবো। আরেকভাবে লিখেছি দেখো, মুভমেন্ট টাইম ইজ দ্য ইন্টারভাল বিটুইন, ইন্টারভাল মধ্যবর্তী সময়, কিসের মধ্যবর্তী সময়, ইনিশিয়েশন এন্ড কমপ্লিশন,
ইনিশিয়েশন মুভমেন্টটা শুরু হচ্ছে কমপ্লিশন শেষ হচ্ছে তার মধ্যবর্তী সময়কেই যে হচ্ছে সেই সময়টাকে আমরা কি বলবো মুভমেন্ট টাইম। ইট রেফার্স টু দ্য এক্সিকিউশন ফেজ অফ দ্য মুভমেন্ট। এক্সিকিউশন ফেজ টাস্ক এক্সিকিউশন ফলত্রু আমরা বলি না, টাস্ক মানে স্ট্যাটিক পর্যায়ে দাঁড়ানো, এক্সিকিউশন মানে কি সেখানে পার্টিকুলার মুভমেন্টটা করছি তারপরে ফলত্রু আসে, একদম এক্সিকিউশন পজটাকে আমরা কি বলছি, যে টাইমে পুরো কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে সেটাকে আমরা কি বলছি মুভমেন্ট টাইম। ক্লিয়ার? এবার এই মুভমেন্ট টাইমেরও আমরা কিছু নেচার ক্যারেক্টারিস্টিক কে যদি আমরা একটু দেখতে চাই, সেখানে দেখো ভলেন্টারি ইন নেচার, ইচ্ছাকৃত প্রকৃতি। ভলেন্টারি মানে কি, এখানে একদম ইচ্ছাকৃত যে আমাকে এই মুভমেন্টটাকে করতে হবে, সেটাকে নিজের ইচ্ছায় তুমি সেটাকে পেশিটাকে সংকোচন হচ্ছে। তুমি 100 মিটার ব্লকে বসে আছো, তুমি জানো যে কান ফাড়ার পর তোমাকে দৌড়াতে হবে, তাহলে কি ইচ্ছাকৃত তুমি এখানে সংকোচন করছো। আর এটা হচ্ছে ভলেন্টারি ইন নেচার বলা হচ্ছে এই কারণে। এটা বলছে অকার্স আফটার রিয়াকশন টাইম। দেখো যে কথাটা সামানুল বলছিল, আফটার রিয়াকশন টাইম মানে রিয়াকশন টাইম যেখান থেকে শেষ হচ্ছে, সেই রিয়াকশন টাইম শেষ হওয়ার পর থেকে কি হচ্ছে মুভমেন্ট টাইমটা শুরু হচ্ছে, সেই জন্য বলছে অকার্স আফটার রিয়াকশন টাইম। আর কি হচ্ছে ডিপেন্ডস অন মাসকুলার কন্ট্রাকশন। ইয়েস, আমরা দৌড়াচ্ছি তাহলে কি মাসেল কন্ট্রাকশন দরকার, সেখানে মাসেল কন্ট্রাকশন যদি ভালো না হয় তাহলে আমাদের মুভমেন্ট টাইম ভালো হবে, কখনোই ভালো হবে না। সেই জন্য বলছে ডিপেন্ডস অন মাসকুলার কন্ট্রাকশন। আর কি বলেছে এফেক্টেড বাই স্পিড স্ট্রেংথ এন্ড কোঅর্ডিনেশন, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে। মানে এখানে তো মুভমেন্ট করতে হবে আমাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমি যেতে হয় বা কোনো বডিকে যদি মুভ করতে হয়, তাহলে আমাদের স্পিড থাকা দরকার, স্ট্রেংথ থাকা দরকার, কোঅর্ডিনেশন থাকা দরকার, ব্যালেন্স থাকা দরকার, সমস্ত কিছু থাকা দরকার, সেগুলোকে ডিপেন্ড করছে। আর কি বলছে ক্যান বি ইমপ্রুভ বাই প্র্যাকটিস। ইয়েস, নিয়মিত যদি অনুশীলন করি আমাদের কি হবে মুভমেন্ট টাইম ভালো হবে। এফেক্টেড বাই ফ্যাটিক, এক্ষেত্রে সেই ফ্যাটিক সমস্ত কিছু তারাই জড়িত করে। ফ্যাটিক মানে কি, আমি যদি অবসাদ আসে তাহলে কি আমি দ্রুত সেই কাজটাকে করতে পারবো, কখনোই করতে পারবো না। আর কি বলছে ডিপেন্ড অন ফিজিক্যাল ফিটনেস, তোমার যে ফিজিক্যাল এফিসিয়েন্সি তার উপর ডিপেন্ড করছে তোমার মুভমেন্ট কেমন হবে। আর ইম্পর্টেন্ট ফর স্পোর্টস পারফরমেন্স। ইয়েস, স্পোর্টস পারফরমেন্স ডেভেলপ করতে গেলে তোমাকে মুভমেন্ট টাইম ভালো করতে হবে। তোমাকে ফুটবলে বল নিয়ে ড্রিবল করতে হবে, কত দ্রুত তুমি ড্রিবল করতে পারছো, কত দ্রুত তুমি দৌড়াতে পারছো, কত ফাস্ট তুমি যেতে পারছো, তাহলে কি সেগুলো সমস্ত কিছু মুভমেন্ট টাইম। এই মুভমেন্ট টাইম যদি ভালো হয় তাহলে অবভিয়াসলি তোমার পারফরমেন্স ভালো হবে। ক্লিয়ার? এবার আসে এক্ষেত্রেও কিছু তার ফিজিওলজিক্যাল প্রসেস আমাদের শরীরের মধ্যে ঘটে, মোর অর লেস সিমিলার প্রসেস, আমরা তাও একটুখানি তোমাদেরকে জানার জন্য আমরা দিয়েছি। এখানে স্টেপ গুলো কি, ফার্স্ট মোটর কমান্ড ফ্রম দ্য ব্রেন। ব্রেন থেকে কি হচ্ছে, এক্ষেত্রে দেখো আগে স্টিমুলাস নেই, কিন্তু এখানে ডাইরেক্ট ব্রেন প্রসিড করছে যে তোমাকে মুভমেন্ট করতে হবে। আর এখানে যে স্টিমুলাস গ্রহণটা কি কোন পার্টে ঘটেছিল, স্টিমুলাস গ্রহণ আমাদের রিয়াকশন টাইমে ঘটেছিল। এক্ষেত্রে মোটর কমান্ড ফ্রম ব্রেন তোমাকে কমান্ড দিচ্ছে, সিদ্ধান্ত ব্রেন সেটাকে প্রসেস করছে, হ্যাঁ তোমাকে দৌড়াতে হবে, তুই দৌড়াবি, মানে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে কি হচ্ছে মস্তিষ্ক সেটা কি করছে মোটর কর্টেক্সে সেখান থেকে সংকেত পাঠাচ্ছে, পাঠানোর পরে কি হচ্ছে ট্রান্সমিশন থ্রু মোটর নিউরন, সেটা স্পাইনাল কর্ডের মাধ্যমে মোটর স্নায়ুর মধ্যে সেটাকে চলাচল করছে, করার পরে হচ্ছে নিউরোমাসকুলার জাংশন গুলো সেগুলোকে অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ হওয়ার পরে কি করে মাসেল ফাইবার সেটাকে কি হচ্ছে এক্সিবিশন করছে, সেখানে হচ্ছে পেশি সংকুচিত হচ্ছে, যার ফলে কি হচ্ছে মাসেল কন্ট্রাকশন হচ্ছে। মাসেল কন্ট্রাকশন সেখানে হচ্ছে অ্যাক্টিভ মায়োসিন, তোমরা যেগুলো আছে স্লাইডিং ফিলামেন্ট থিওরি ফিজিওলজিতে পড়ানো হবে। তারপরে সেখানে কি হচ্ছে মূলত মাসেল কন্ট্রাকশন কি হয় আমাদের জয়েন্টকে কেন্দ্র করে হয়, জয়েন্ট মুভমেন্ট হচ্ছে, জয়েন্ট মুভমেন্টের ফলে কি হচ্ছে সেখানে আমাদের এই যে অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট পেশির একটা কি হচ্ছে সেখানে সংকোচন হচ্ছে, তার ফলে আমরা সেই মুভমেন্টটাকে কমপ্লিট করছি। এইভাবে এই গোটা প্রসেস ঘটে। সংক্ষেপে মনে রাখার জন্য ব্রেন প্রথমে প্রসেস করছে, সেখান থেকে মোটর নিউরন, মোটর নিউরন থেকে নিউরোমাসকুলার জংশন, নিউরোমাসকুলার জংশন থেকে মাসেল কন্ট্রাকশন, সেখান থেকে জয়েন্টের মুভমেন্ট, জয়েন্টের মুভমেন্টের পরে আলটিমেটলি কি হচ্ছে কমপ্লিট হচ্ছে। এই হচ্ছে গোটা প্রসেস মুভমেন্ট টাইমের সময় ঘটে থাকে। এখন এই মুভমেন্ট টাইমের জন্য কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের মধ্যে জড়িত, যে ফ্যাক্টরগুলো সরাসরি মুভমেন্ট টাইমকে প্রভাবিত করে। এক মাসেল স্ট্রেংথ। ইয়েস, ভেরি গুড। পেশি যে সংকুচিত হবে, এখানে মুভমেন্ট মানে কি আমি মুভ করছি, আমি পার্টিকুলার কোনো মাসেলকে আমি মুভ করছি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে এক্ষেত্রে মাসেল স্ট্রেংথ আমাদের ভীষণভাবে জরুরি। যদি মাসেল স্ট্রেংথ আমাদের ঠিক মতো না থাকে তাহলে কি হবে মাসেল কন্ট্রাকশন ঠিক মতো হবে, কখনোই হবে না। তাহলে পেশিকে যদি আমরা দ্রুত সংকুচিত করতে চাই, কন্ট্রাকশন করতে চাই, তাহলে মাসেল স্ট্রেংথ থাকা দরকার। স্পিড অফ মুভমেন্ট। ইয়েস, স্পিড অফ মুভমেন্ট মানে কি মুভমেন্ট যত বেশি দ্রুত হবে, স্পিড যত বেশি হবে তত কি হবে মুভমেন্ট টাইম কম হবে, আর যত স্পিড কম হবে মুভমেন্ট টাইম কি হবে তত বেশি হবে। কোঅর্ডিনেশন থাকা দরকার। ইয়েস, বেটার কোঅর্ডিনেশন যদি থাকে, নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন যত বেশি ভালো হবে মুভমেন্ট টাইম তত ভালো হবে, কারণ এটা রিদমিক অ্যাক্টিভিটি। তো কোঅর্ডিনেশন যদি তোমাকে মুভ করতে হচ্ছে মানে কি আগে থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে একটা রিদমিক টাইপ অ্যাক্টিভিটি, সেখানে কোঅর্ডিনেশন দরকার। আচ্ছা, স্কিল লেভেল। আর স্কিল লেভেল মানে কি এর জন্য দক্ষতার প্রয়োজন। মুভমেন্ট টাইমকে ভালোভাবে দৌড়াতে গেলে আমাদের ভালো করে স্কিল শেখা দরকার,
যে আমি যখন ডান হাত পড়বে পা যখন আমরা দৌড়াই, আচ্ছা তোমরা বলো তো সিম্পল, আমরা যখন হাঁটি আমাদের পায়ে মূলত আমাদের পাটাকে আমরা কি বলি? পাটাকে আমরা লেগের নিচের অংশটাকে আমরা কি বলি? টোস বলি। সিম্পল তো টো বলি। এখন এই যে যখন আমরা দৌড়াই এই টো এর আবার 3টে পার্ট আছে, সেই নামগুলো কি তোমরা জানো? পায়ের যে পাতা তার 3টে নাম আছে। হিল বলটো। হিল বলটো, ভেরি গুড। এখন আমরা যখন ওয়াকিং করি, সেই ওয়াকিং করার সময় কোনটা আগে পড়ে, হিল, বল না টো? হিল স্যার। হিল আগে পড়ে। আর আমরা যখন রানিং করি তখন কোনটা আগে পড়ে? টো টো আগে পড়ে। কেন টো স্যার? টো আগে পড়ে? তাহলে এই যে টো আগে পড়ছে এবং তার সাথে আমরা যখন দৌড়াই আমাদের আর্ম সুইং এর প্রয়োজন আছে কি আছে নেই? আচ্ছা স্যার। আছে। তাহলে আর্ম সুইং কি আছে, করবে? স্যার। আমাদের বডি ফোর্স আমাদেরকে এক্সিকিউট করতে সাহায্য করবে, পারফরম্যান্স কে মুভমেন্ট কে আমাদেরকে ডেভেলপ করতে সাহায্য করবে। সেজন্য আমাদের কি স্কিল লেভেল, দক্ষতার প্রয়োজন কি প্রয়োজন? তার জন্য আমাদের প্র্যাকটিস দরকার, মুভমেন্ট গেইন ভালো করার জন্য আমাদের নিয়মিত কি করতে, অনুশীলন করা দরকার। আবার ফ্যাটিগের সাথে যদি আমাদের মাসেলের মধ্যে ফ্যাটিক চলে আসে, অবসাদ চলে আসে, তাহলে মুভমেন্ট করার জন্য আমাদেরকে পেশি সংকোচন হবে না, সে অবসাদ হয়ে যাবে, ধীরে স্থির হয়ে যাবে। এর জন্য প্র্যাকটিস দরকার, বয়স একটা ফ্যাক্টর, একটা হচ্ছে বডিতে একটা ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা থাকা দরকার। কারণ রেঞ্জ অফ মোশন যদি না থাকে তাহলে আমরা মুভমেন্ট করতে পারবো না। ফিজিক্যাল ফিটনেস একত দরকার, মোটিভেশন লেভেল থাকা দরকার, আর হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ডিশন থাকা দরকার। এগুলো সমস্ত কি একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো সরাসরি তোমার মুভমেন্ট টাইমকে প্রভাবিত করছে। এইবার যদি আমরা স্যার, একটা আসি প্রশ্ন। এর আগে, বলো হ্যাঁ ধরুন, বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি যে স্যার, মানে আপনি বললেন যে আমরা সমগ্র টোস্টটাকে 3টা ভাগে ভাগ করছি, হিল, বল, টো, ঠিক আছে। যখন আমরা হাঁটছি তখন হচ্ছে হিল ব্যবহার হচ্ছে, যখন আমরা রানিং করছি তখন টো ব্যবহার হচ্ছে। তাহলে স্যার বলটার কাজটা কি স্যার? বলটা মানে তোমাকে যখন বলের কি কিছু কাজ? বায়োমেকানিক্স হয়, বলটা তোমাকে বেস অফ সাপোর্ট, যে প্রথমে টাচ আর হচ্ছে যখন আমরা হাঁটবো প্রথমে টাচ হবে হিল, বল, টো টাচ হবে। আর যখন আমরা দৌড়াবো তখন বলটা হচ্ছে বেস অফ সাপোর্ট, নিচের অংশটা। ওর কাজ আছে, যখন আমরা বায়োমেকানিক্স পড়বো তখন তোমাদেরকে, যখন বায়োমেকানিক্স এর মুভমেন্ট অ্যানালিসিস করবো তখন তোমাদেরকে বলা হবে। ওকে 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 ওকে, ঠিক ঠিক আছে, আছে স্যার। কোনো চাপ নিও না, সব হ্যাঁ, তোমাদেরকে বলা হবে। এখন ঠিক আছে। দেখো এই যে এরপরে যদি আমরা এই যে এটাকে রিয়াকশন টাইমকে আমরা মূলত কয় ভাগে ভাগ করেছি না, 3 ভাগে। এক্ষেত্রে মুভমেন্ট টাইমকে আমরা 2 ভাগে ভাগ করেছি, দুটো ক্যাটাগরিতে মুভমেন্ট টাইমকে ভাগ করেছি। এক হচ্ছে গ্রস মুভমেন্ট টাইম, আর একটা হচ্ছে ফাইন মুভমেন্ট টাইম। গ্রস কথাটার অর্থ কি? বড় পেশির সংকোচন, বড় পেশির নড়াচড়া, বড় পেশির এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, সেই জন্য বলছে গ্রস মুভমেন্ট টাইম। সেখানে কি বলছে দেখো, গ্রস মুভমেন্ট টাইম রেফার্স টু দ্য টাইম টেকেন কমপ্লিটেশন অফ মুভমেন্ট ইনভলভিং লার্জ মাসেল গ্রুপ বা হোল অফ দ্য বডি। হতে পারে সাচ অ্যাজ রানিং, জাম্পিং, থ্রোয়িং। এই সমস্তকে দেখে যখন লার্জ মাসেল গ্রুপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তখন আমরা তাকে বলবো গ্রস মুভমেন্ট টাইম। ক্লিয়ার? উদাহরণ দেখো কি, রানিং, জাম্পিং, কিকিং দ্য বল, থ্রোয়িং এক্সেট্রা। তাহলে স্যার ফাইন মুভমেন্ট কি? যে ফাইন কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম, একে বলছে স্মল আর প্রিসিয়াস মুভমেন্ট। সেখানে কি বলছে, ফাইন মুভমেন্ট রেফার্স টু দ্য টাইম টেকেন কমপ্লিশন মুভমেন্ট ইনভলভিং স্মল এন্ড প্রিসিয়াস মাসেল অ্যাকশন। খুব ছোট্ট এবং ক্ষুদ্র ছোট মাসেলের যখন আমরা এক নড়াচড়া করে তখন আমরা তাকে বলবো ফাইন মুভমেন্ট টাইম। যেমন আমরা যখন এই যে লিখি, ফিঙ্গার মুভমেন্ট, রাইটিং, এই যে আমি হাতটাকে ফিঙ্গারটাকে নাড়াচ্ছি, এটা এই যে নাড়াচ্ছি এখান থেকে এখানে যেতে যে সময়টাকে লাগছে, সেই আমরা তাকে কি বলবো, এই ধরনের মুভমেন্টকে ফাইন মুভমেন্ট টাইম বলবো। সেগুলো দেখো রাইটিং, বাটনিং দ্য শার্ট ইত্যাদি এক্সেট্রা। এখন এই মুভমেন্ট টাইমকে আমরা কিভাবে মেজার করব? বিভিন্ন ভাবে মেজার করি মুভমেন্ট টাইম। সিম্পলি আমরা মেজার করি কি, স্টপওয়াচ দিয়ে মেজার করতে পারবো, মুভমেন্ট অ্যানালাইসিস দিয়ে করতে পারবো, ভিডিওগ্রাফি দিয়ে করতে পারবো, কম্পিউটার বেস টেস্ট নিতে পারবো, ইলেকট্রনিক্স টাইমার দিয়ে আমরা মেজার করতে পারবো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। শারীর শিক্ষার ক্ষেত্রে কিভাবে বিশেষভাবে বিরাট ভূমিকা আছে। কেন? আমরা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করেছি। স্প্রিন্টিং ইভেন্টের ক্ষেত্রে কি হবে, দ্রুত যদি আমরা ফাস্ট মুভমেন্ট কি করবে, ফাস্ট মুভমেন্ট পারফরম্যান্সকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। থ্রোয়িং ইভেন্টের কি করবে, এফিশিয়েন্ট মুভমেন্ট কি করবে, রিডিউস করবে, টাইমটাকে রিডিউস করবে। জিমন্যাস্টিক্স এর মধ্যে কি করবে, স্মুথ এক্সিকিউশন করতে সাহায্য করবে। টিম গেমের মধ্যে কি করবে, কুইক মুভমেন্ট করতে পারবে, যার ফলে আমরা ডিসিশন নিতে পারবো। আর ফিজিক্যাল এডুকেশন ক্লাসের জন্য স্কিল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট করতে পারবো। এই হচ্ছে মূলত মুভমেন্ট টাইম। এবার যদি আমরা এই যে দুটো হলো, যে রিঅ্যাকশন টাইম এন্ড মুভমেন্ট টাইম, এর মধ্যে যদি আমরা একটু পার্থক্যটাকে দেখতে চাই, তাহলে আমরা দেখো দুটো জিনিস। এক হচ্ছে রিঅ্যাকশন টাইম কি, এই আমার স্টিমুলাস থেকে ধরো এটা এই গোলটা হচ্ছে আমার স্টিমুলাস, সেখান থেকে আমাকে এই রাস্তা থেকে এই রাস্তায় যেতে হবে, এখানে ফিনিশ করতে হবে। তাহলে এই রিঅ্যাকশন টাইম হচ্ছে এই স্টিমুলাস এখান থেকে এই আসা থেকে মুভমেন্ট শুরু করার আগের মুহূর্ত এটা।
এটা হচ্ছে আমাদের রিয়াকশন টাইম, আমি আর লিখলাম। আর এই যে মুভমেন্ট শুরু থেকে শেষ করছি, এটা হচ্ছে আমাদের মুভমেন্ট টাইম। সেটা হচ্ছে নেচার কি মুভমেন্ট, এই যে রিয়াকশন টাইমের ক্ষেত্রে কি ধরনের নেচার, রিয়াকশনটাকে শুনছে, স্টিমুলাস শুনে সেটাকে প্রসেস করছে, সেই জন্য হচ্ছে কগনিটিভ ইন নেচার, জ্ঞানমূলক, সেটাকে তো ব্রেন প্রসেস করছে। কিন্তু মুভমেন্ট টাইমে কি করছে, সেখানে কি কোনো প্রসেস করছে, স্টিমুলাস কি ধরনের, তারপরে সেটা চিন্তা ভাবনা করছে, না ব্রেন অটোমেটিক তাকে আগে প্রসিড করছে কিসে, ব্রেন এই রিয়াকশন টাইমে প্রসিড করলো, করে একে বললো চলো মোটর অ্যাক্টিভিটি করো, তোমাকে এই কাজটা করতে হবে। তখন এই জন্য বলছে মোটর অ্যাকশন ইন নেচার। কন্ট্রোল কে কন্ট্রোল করে, মূলত রিয়াকশন টাইম কন্ট্রোল কে করছে, আমাদের ব্রেন। আর এক্ষেত্রে কে কন্ট্রোল করছে, বাই মাসেল এন্ড মোটর নার্ভ। ইনভলভমেন্ট কি ইনভলভমেন্ট আছে দেখো, মূলত পারসেপশন এন্ড ডিসিশন মেকিং পাওয়ার ইনভলভমেন্ট। এই যে এখন আমরা যখন কোনো কিছুকে রিয়াকশন টাইম মানে কি, কোনোটা স্টিমুলাসকে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে, তারপর আমাকে রেসপন্স করতে হচ্ছে। আর এক্ষেত্রে মুভমেন্ট টাইমের ক্ষেত্রে আমাদের ইনভলভমেন্ট কি, ইনভলভমেন্ট মূলত হচ্ছে এক্সিকিউশন, যে মুভমেন্ট যেটাকে আমরা নড়াচড়া করব, মাসেল মুভমেন্ট, সেটাকে এক্সিকিউট করছি। স্পিড কি হবে, স্পিড যদি আমরা গতি হিসাবে তুলনা করি, রিয়াকশন টাইম কি হবে, কম্পারেটিভলি একটু স্লো মুভমেন্ট টাইম থাকে, মুভমেন্ট টাইম তো সাথে মুভ করবে, কত দ্রুত ফাস্ট সেটাকে মুভ করছে, আর এখানে তো আগে আইডেন্টিফাই করতে হচ্ছে, তারপরে তোমাকে রেসপন্স করতে হচ্ছে। আর হচ্ছে এক্সাম্পল দেখো, এই যে বন্দুকের শব্দ শুনে দৌড় শুরু, এটা দৌড় শুরু করার পর দৌড় সম্পন্ন করা ইত্যাদি। আর স্পোর্টস এর খেলটা কি, এটা প্রতিক্রিয়ার সময় একদম প্রথম অংশ, এটা প্রতিক্রিয়ার দ্বিতীয় অংশ। ক্লিয়ার এই পর্যন্ত, ক্লিয়ার, কোনো কনফিউশন, রিয়াকশন টাইম, মুভমেন্ট টাইম, ক্লিয়ার। বেশ। এবার আসি তোমাদের রেসপন্স টাইম। খুব সিম্পল, এই দুটোকে যদি বুঝে ফেলো তাহলে তোমাদের বাকি পার্টটা বুঝতে খুব সুবিধা হবে। কেন বলছি, রেসপন্স টাইম মানে হচ্ছে রেসপন্স করছি, রেসপন্স শব্দ হচ্ছে কি প্রতিক্রিয়া দিচ্ছি। তাহলে এই যে আমি কথা বলছি, আমার কথা বলার পর তোমরা সেটাকে রেসপন্স করছো, বা সেক্ষেত্রে কি তোমাকে মোট যে সময়, এই যে রিয়াকশন টাইম প্লাস মুভমেন্ট টাইম, এই দুটোকে যদি আমরা একসাথে যোগ করে দিই, সে যে যোগফলটা বেরোবে সেই যোগফলটাকে আমরা কি বলবো, রেসপন্স টাইম। ক্লিয়ার, রেসপন্স টাইম। রেসপন্স টাইম। তাহলে রেসপন্স টাইম ইজ ইকুয়াল টু, এই জন্য রেসপন্স টাইমের একটা ফর্মুলা আছে, যে রেসপন্স টাইম ইজ ইকুয়াল টু রিয়াকশন টাইম প্লাস মুভমেন্ট টাইম। তাহলে আমরা যদি এখানে একটা ছবি আঁকি, যে এই যে 100 মিটার স্টার্টিং, এই 100 মিটার ফিনিশিং, এখানে হচ্ছে যে স্টার্ট দিচ্ছে সে স্টার্টার আছে, তাহলে এখানে আমরা রেসপন্স টাইম কোনটা বলবো, এখান থেকে এই সময়টাকে আমরা কি বলছি, রিয়াকশন টাইম, এই সময়টাকে আমরা বলছি মুভমেন্ট টাইম। তাহলে এই রিয়াকশন টাইম, এই মুভমেন্ট টাইমের যে যোগফল পাবো, সেই যোগফলকে আমরা কি বলবো, রেসপন্স টাইম। অর্থাৎ একটা স্টিমুলাসের আসার পর সেই স্টিমুলাস থেকে মোট পুরো কার্য সম্পাদন করতে যে সময়টাকে লাগছে, সেই সময়টাকে আমরা কি বলবো, রেসপন্স টাইম। ক্লিয়ার, তাহলে দেখো আমরা কি লিখেছি, রেসপন্স টাইম ইজ দা টোটাল টাইম টেকেন, টোটাল টাইম টেকেন কোথা থেকে, ফ্রম দা প্রেজেন্টেশন অফ স্টিমুলাস, ওই যে স্টিমুলাসটা প্রেজেন্টেশন করেছিল, এক্সিকিউট করেছিল, সেখান থেকে শুরু করে টু দা কমপ্লিশন অফ রেসপন্স, একদম রেসপন্সের শেষ সময় পর্যন্ত সময়টাকে আমরা কি বলবো, রেসপন্স টাইম। রেসপন্স টাইম ইজ দা সাম অফ রিয়াকশন টাইম এন্ড মুভমেন্ট টাইম, দুটো যোগফল। আর কি বলছি, ইট রেফার্স টু দা টোটাল ডিউরেশন অফ দা পারসেপশন, ডিসিশন এন্ড এক্সিকিউশন, গোটা প্রসেসের যে মোট সময়, একদম স্টিমুলাস থেকে শুরু করে কার্য সম্পাদনের শেষ সময়টাকে আমরা কি বলবো, রেসপন্স টাইম। তাহলে যে প্রশ্নটা আমি তোমাদেরকে করেছিলাম, যে 100 মিটারে আমরা যারা টাইম নিই, তাহলে সেই টাইমটাকে আমরা কি ধরনের টাইম বলবো, এবার বলো, রেসপন্স টাইম। রেসপন্স টাইম। রেসপন্স টাইম। তাহলে কি আর আমরা কখনো মুভমেন্ট টাইম বলবো, রেসপন্স টাইম না, বলবো না না। স্যার। তাহলে সেই না, টাইম স্যার। থেকে যদি আমরা মুভমেন্ট টাইম বের করতে চাই, আমাদেরকে কি বের করতে হবে, স্যার রিয়াকশন টাইম বাদ দিতে হবে। রিয়াকশন টাইম বাদ দিতে হবে। ভেরি গুড, বলো সানারুল, বলো। বলো সানারুল, কি বলছিলে? আমি বলছি স্যার রিয়াকশন টাইমটাকে বাদ দিলে ওখানে তাহলে মুভমেন্ট টাইমটা বেরিয়ে আসবে। একদম একদম, রিয়াকশন টাইমটাকে বাদ দিলে মুভমেন্ট টাইমটা বেরিয়ে আসবে। ক্লিয়ার, তাহলে এবার কম্পোনেন্টস অফ রেসপন্স টাইম আমরা যদি দেখি,
কটা কি ধরনের কম্পোনেন্ট? দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে রিঅ্যাকশন টাইম আর একটা হচ্ছে মুভমেন্ট টাইম। এই দুটোর যোগফলে তৈরি হচ্ছে কি রেসপন্স টাইম। এই যে ফর্মুলা দিয়েছি, রেসপন্স টাইম ইজ ইকুয়াল টু রিঅ্যাকশন টাইম প্লাস মুভমেন্ট টাইম। ক্লিয়ার? এখন এরও যদি আমরা একটু নেচার ক্যারেক্টারিস্টিক্সটাকে দেখে নিই, কি বলেছে? একই ধরনের সবই নেচার, আমি তবুও লিখেছি রেসপন্স টাইম ইজ ভলেন্টারি ইন নেচার। হ্যাঁ, এটা সচেতন এবং ইচ্ছাকৃত প্রক্রিয়া, ইনক্লুড বোথ কগনিটিভ এন্ড মোটর মুভমেন্ট। ইয়েস অর নো? দুটোই, কারণ এখানে ডিসিশন নিতে হচ্ছে আর মুভমেন্টও করতে হচ্ছে। কিন্তু এই কগনিটিভ কি আমাদের এই মুভমেন্ট টাইপের মধ্যে থাকবে? ইয়েস অর নো? কগনিটিভ প্রসেস কি আমাদের মুভমেন্ট টাইমের মধ্যে থাকবে কি থাকবে না? বলো। থাকবে না স্যার, থাকবে না। থাকবে না 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 এটা থাকবে কি না। বলছে? লঙ্গার দ্যান রিঅ্যাকশন টাইম। ইয়েস, থাকবে না। রিঅ্যাকশন টাইম থেকে অনেক বেশি বড়। ডিপেন্ডস অন দ্য টাস্ক কমপ্লেক্সিটি, টাস্কের কি ধরনের জটিলতা তার উপর ডিপেন্ড করছে। এফেক্টেড বাই প্র্যাকটিস অর ট্রেনিং, বিভিন্ন প্রকার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, একই কথা বারবার। ইনফ্লুয়েন্স বাই ফিজিক্যাল ফিটনেস এর উপর ডিপেন্ড করে। এফেক্টেড বাই ফ্যাটিক, ভ্যারাইটিস অফ এজ, ডিপেন্ড অফ অ্যাটেনশন, ক্যান বি মেজার কোয়ান্টিটেটিভলি। দেখো নতুন শব্দ, ক্যান বি মেজার বাই কোয়ান্টিটেটিভলি। কোয়ান্টিটেটিভ মানে কি? কোয়ান্টিটেটিভ মানে কি? যেখানে আমরা নিউমেরিক্যাল কিছু ডিজিট পাবো, যেখানে পরিমাণ। সংখ্যাটা পাবো, সেই জন্য আমরা কি বলছি কোয়ান্টিটেটিভলি মেজার করা যাচ্ছে। আমি রেসপন্স টাইম, আমি 100 মিটার দৌড়াতে কত সময় লাগছে, সেটা হচ্ছে আমার কি, সেখানে নিউমেরিক্যাল ডিজিট পাবো যে 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড। সেই জন্য কি বলেছে কোয়ান্টিটেটিভ ইন নেচার। এর ফিজিওলজিক্যাল প্রসেস কিভাবে ঘটছে? দেখো ফিজিওলজিক্যাল প্রসেস মানে কি, ওই যে মুভমেন্ট টাইম আমরা আর রিঅ্যাকশন টাইমের যে প্রসেস, এই দুটোকে যদি মার্জ করে দেওয়া হয় তাহলে সেই প্রসেসটা হচ্ছে ফিজিওলজিক্যাল রেসপন্স। সেখানে কি হচ্ছে? স্টিমুলাস, আমরা প্রথমে সেটাকে প্রেজেন্টেশন হলো, উদ্দীপনা প্রদান হলো, সেখান থেকে সেন্সরি সেটাকে রিসিভ করলো, সেখানে রিসিভ করার পর সেটাকে করলো, করার পরে রিঅ্যাকশন টাইম সেটাকে এন্ড করলো, সেখানে মুভমেন্ট ইনিশিয়েশন, মাসেল কন্ট্রাকশন, কম্প্রেশন ইত্যাদি। এখানে এবার যদি আমরা এই প্রসেস আগে বলেছি সেম প্রসেস দুটোকে একটা। এখন যদি টাইম অফ রেসপন্স টাইম আমরা দেখতে চাই যে রেসপন্স টাইম মূলত কত ধরনের হয়ে থাকে। রেসপন্স টাইম মূলত কত ধরনের? মূলত রেসপন্স টাইম হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। যেভাবে আমরা রিঅ্যাকশন টাইম পড়েছিলাম, রেসপন্স টাইমও সেই ধরনের। এটা হচ্ছে সিম্পল রেসপন্স টাইম। সিম্পল কথার অর্থ কি? একদম যে ধরনের একটা স্টিমুলাস একটাই রেসপন্স, তাকে আমরা বলবো সিম্পল রেসপন্স টাইম। আবার এখানে এক্সাম্পল কি? স্টার্টিং টু রান আফটার হিয়ারিং দ্য গান, স্টার্টিং দ্য গান, সেটা হচ্ছে সিম্পল। আমরা চয়েস রিঅ্যাকশন টাইম মানে কি? সেখানে আমরা জাস্ট মাল্টিপল স্টিমুলাস থাকবে এবং মাল্টিপল রেসপন্স থাকবে। হ্যাঁ, গোলকিপার চুজিং দ্য কারেক্ট ডিসিশন টু গিভ দ্য পেনাল্টি শট। আর হচ্ছে তোমার ডিসক্রিমিনেশন রেসপন্স কি? এক্ষেত্রে ভ্যারাইটিস মাল্টিপল তোমাকে স্টিমুলাস থাকবে, যে কোনো একটা সিলেক্টিভলি একটা যেটা সেটাকে তোমাকে চুজ করতে হবে, বাকিগুলোকে ইগনোর করতে হবে। হ্যাঁ, তখন আমরা তাকে বলি যে দেখো রেসপন্ডিং অনলি দ্য রেফারিজ হুইসেল, ইগনোরিং দ্য ক্রাউড নয়েজ, তাকে ডিসক্রিমিনেটরি রেসপন্স বলবো। এই হচ্ছে তিনটে। কোন কোন ফ্যাক্টর গুলো জড়িত? একটা হচ্ছে দেখো আছে নেচার অফ স্টিমুলাস, কি ধরনের স্টিমুলাস আসছে, যে যদি আমরা শব্দ সেটা আমরা সেটাকে শুনছি না দেখছি, তার উপর আমাদেরকে রেসপন্স টাইম ডিপেন্ড করছে। কমপ্লেক্সিটি অফ টাস্ক, কি ধরনের কাজ, যত বেশি জটিল কাজ হবে রেসপন্স টাইম তত বেশি লাগবে। প্র্যাকটিস এন্ড ট্রেনিং, নিয়মিত যদি অনুশীলন করা হয় তাহলে কি হবে? আমাদের রেসপন্স টাইম অনেক কম হবে। অ্যাটেনশন কনসেন্ট্রেশন কেমন, আমাদের যদি মনোযোগ থাকে তাহলে দ্রুত সেটাকে রেসপন্স কম হবে। বয়স ডিপেন্ড করছে, ফ্যাটিক ডিপেন্ড করছে, ফিজিক্যাল ফিটনেস, মোটিভেশন লেভেল, ইমোশনাল স্টেট। দেখো ইমোশনাল স্টেট কিন্তু যদি তুমি খুব যদি অ্যাংজাইটি স্ট্রেস কি হবে, যদি খুব বেশি হয়ে যায় তখন তোমাকে এই রেসপন্স করার জন্য কি হবে? সময় অনেক বেশি লাগবে। এনভায়রনমেন্টাল কন্ডিশন ডিপেন্ড করছে। মেজার কি করবে রেসপন্স টাইমকে আমরা রিঅ্যাকশন টাইমার বা স্টপওয়াচ বা কম্পিউটার বেসড বা কোনোস্কোপ দিয়ে আমরা সেটাকে মেজার করতে পারি। রেসপন্স টাইমের ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনে কি সম্পর্ক? এক হচ্ছে পারফরম্যান্স এনহান্সমেন্ট করবে, আর যে স্কিল লার্নিং করবে। হ্যাঁ, স্কিল লার্নিং মানে কি? যদি আমাদের রেসপন্স টাইম ভালো হয় তাহলে যে কোনো কাজ আমরা কি করব? দ্রুত সেটাকে শিখতে পারবো, একটা ডিসিশন মেকিং এবিলিটি থাকবে। ইয়েস, খেলার সময় কি হবে? দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, আমরা সেফটি আর ইনজুরি প্রিভেনশন করতে পারবো। হ্যাঁ, দ্রুত প্রতিক্রিয়া দেবো, যার ফলে কি আমাদের যে কোনো প্রকার দুর্ঘটনা বা যে কোনো প্রকার ইনজুরি থেকে আমাকে আঘাত থেকে রক্ষা পেতে সাহায্য করবে। আর হচ্ছে কি বলে স্টার্ট করবে স্প্রিন্টিং ইভেন্ট। ইয়েস, দৌড় সংকেত, মানে দৌড় আমরা শুরু করব বিভিন্ন প্রকার, আর যে স্টিমুলাস তার এগেইনস্টে দ্রুত সেখানে রেসপন্স করতে পারবো আমরা। টিম গেমের ক্ষেত্রে ভীষণভাবে যে কোনো পরিস্থিতিতে আমরা সেটাকে রেসপন্স করতে পারবো। ডিফেন্সিভ স্কিলের ক্ষেত্রে দ্রুত আমরা সেটাকে প্রতিক্রিয়া দিতে পারবো, ব্লকিং করতে পারবো, ট্যাকলিং করতে পারবো। হ্যাঁ, ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন প্রকার কোচেরা বিভিন্ন রেসপন্স টাইম কমানোর জন্য বিভিন্ন প্রকার ডিল আমরা সেখানে এক্সিকিউট করে থাকে, এবং সবার লাস্টে কি ইভ্যালুয়েটিং এন্ড টেস্টিং, মানে সিনারি প্রস্তুত দক্ষতা সেটাকে মূল্যায়ন করতে সাহায্য করবে।
এইবার গেল, এইবার হচ্ছে এই যে গোটা যে তিনটে জিনিস বললাম সেই তিনটাকে যদি আমরা একটা ছকে নিয়ে আসতে পারি তাহলে আমরা সেই ব্যাপারটাকে ক্লিয়ার হয়ে যাবে। সেটা দেখো ডিফারেন্স বিটুইন রিঅ্যাকশন টাইম, মুভমেন্ট টাইম, রেসপন্স টাইম, এই ছকটাকে ভালো করে দেখবে। এক হচ্ছে ফার্স্ট দেখো আমরা ডেফিনেশনের উপর ভাগ করেছি। ডেফিনেশন রিঅ্যাকশন টাইম কি বলেছি? রিঅ্যাকশন টাইমের ক্ষেত্রে হচ্ছে উদ্দীপনা পাওয়ার পর প্রতিক্রিয়া শুরু করতে যে সময় লাগে। একটা স্টিমুলাস পাচ্ছি, তার এগেনস্টে আমি যে রেসপন্স করছি সেটা করতে যে সময়টুকু নিচ্ছি। যে আমি তোমাদেরকে বলছি চলো তোমরা সবাই লিখবে, এই যে আমি যে বললাম এই বলাটা শোনার পর তোমরা লেখা শুরু করতে যে সময়টাকে নিচ্ছ সেই সময়টাকে আমরা বলবো রিঅ্যাকশন টাইম। মুভমেন্ট টাইম কখন বলবো? এই যে লেখাটা তুমি শুরু করেছো, এই লেখা শুরু থেকে লেখাটা শেষ করতে তোমার কত সময় লাগলো, সেই সময়টাকে যে কাজ শেষ করতে যে সময় লাগে সেটাকে আমরা বলবো মুভমেন্ট টাইম। রেসপন্স টাইম কি বলবো? এই যে আমি যে তোমাদেরকে বললাম, এই আমি বলার পর থেকে কাজ শুরু থেকে শেষ করতে যে সময়টা, এই দুটোর যোগফল অর্থাৎ রিঅ্যাকশন টাইম এবং মুভমেন্ট টাইমের যোগফল, মোট সময়কে আমাদের রেসপন্স টাইম বলবো। তাহলে সিম্পল তোমাদেরকে প্রশ্ন, কোন ক্ষেত্রে নিচে না কোন ক্ষেত্রে সবথেকে বেশি সময় বেশি লাগে? রিঅ্যাকশন টাইম, মুভমেন্ট টাইম, রেসপন্স টাইম? রেসপন্স রেসপন্স টাইম। রেসপন্স টাইম, ভেরি গুড। এখানে বলছে স্টার্ট হোয়েন, কখন শুরু হয়। রিঅ্যাকশন টাইম কখন শুরু হয়? স্টিমুলাস যখন আমরা গ্রহণ করি উদ্দীপনা দেওয়া হলে। আর মুভমেন্ট কখন শুরু হয়? যখন মুভমেন্ট বিগিন শুরু হয়, মুভমেন্ট যখন নড়াচড়া ফার্স্ট শুরু হলো। আর রেসপন্স টাইম কখন হচ্ছে? স্টিমুলাস দেওয়া থেকে শুরু করে কখন শেষ হবে? মুভমেন্ট যখন শুরু হবে তখন এটাকে রিঅ্যাকশন টাইম শেষ হয়ে গেল। আর মুভমেন্ট ফিনিশ হলে এখানে হচ্ছে মুভমেন্ট ফিনিশ হলে। এখানে বলছে ইনক্লুড ফিজিক্যাল মুভমেন্ট, রিঅ্যাকশন টাইমের মধ্যে নো, শারীরিক কোনো নড়াচড়া নেই। এখানে বলছে ইয়েস শারীরিক নড়াচড়া আছে, এখানে ইয়েস শারীরিক নড়াচড়া আছে। নেচার কেমন? নিউরোসাইকোলজিক্যাল বা নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন যাই বলি না কেন। এক্ষেত্রে কি বলছে? মোটর অ্যান্ড মাস্কুলার, যেহেতু এখানে শুধু মাস্কুলার অ্যাক্টিভিটি করছে, এখানে কি হচ্ছে? কম্বাইন্ড এই দুটো, নিউরোসাইকোলজিক্যাল আর নিউরোমাস্কুলার দুটো। ফর্মুলা, এক্ষেত্রে কোনো ফর্মুলা নেই। রেসপন্স টাইমের ফর্মুলা হচ্ছে রিঅ্যাকশন টাইম প্লাস মুভমেন্ট টাইম। এক্সাম্পল কি আছে? স্টার্ট আফটার হিয়ারিং দ্য গান সাউন্ড, আর এখানে রানিং, স্টার্ট আফটার আফটার স্টার্ট, এখানে হচ্ছে গান সাউন্ড, ফিনিশ স্টার্ট। সমস্ত কিছু ইম্পর্টেন্স ফোর্স, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটাকে কাজ করার গতি, এটা হচ্ছে সামগ্রিক পারফরমেন্স, মানে এই দুটোর যোগফল। ক্লিয়ার? এই তিনটে নিয়ে কোনো কনফিউশন আছে কি নেই? নো স্যার। যদি না থাকে এইবার এখানে 30 এমসিকিউ রাখা আছে, সেই এমসিকিউ গুলো প্রত্যেকে উত্তর দেবে। বলো, উদ্দীপনা স্টিমুলাস পাওয়ার পর প্রতিক্রিয়া শুরু হওয়ার সময়কে কি বলা হয়? রিঅ্যাকশন টাইম। রিঅ্যাকশন টাইম। উদ্দীপনা থেকে Reaction প্রতিক্রিয়া time শুরু C. হওয়া পর্যন্ত তাকে আমরা কি বলবো? রিঅ্যাকশন টাইম। রিঅ্যাকশন টাইম। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখি উত্তর কি বলছে। হ্যাঁ, উত্তর ঠিক আছে। পরের প্রশ্ন, নাড়াচাড়া শুরু থেকে কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত সময়কালকে কি বলবো? মুভমেন্ট টাইম। মুভমেন্ট টাইম। মুভমেন্ট টাইম। মুভমেন্ট টাইম। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। নেক্সট কোশ্চেন নাম্বার 3, রিঅ্যাকশন টাইম ও মুভমেন্ট টাইমের যোগফল হলো রেসপন্স টাইম। রেসপন্স টাইম। Response অপশন সি, ভেরি গুড। 4 নাম্বার, কোনটি শুধুমাত্র স্নায়বিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? রিঅ্যাকশন রিঅ্যাকশন টাইম। Reaction time. রিঅ্যাকশন টাইম, ভেরি গুড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোন সময়ের মধ্যে পেশির নড়াচড়া মুভমেন্ট ঘটে? টাইম। Movement time. মুভমেন্ট টাইম, ভেরি গুড। স্প্রিন্টিং দৌড়ে স্টার্টিং পিস্তলের শব্দ থেকে দৌড় শুরু করা পর্যন্ত সময় হলো রিঅ্যাকশন টাইম। Reaction. রেসপন্স টাইমের নেচার কেমন? স্নায়বিক। স্নায়ু পেশি জোট ডি। মানসিক। নিচের কোনটি সঠিক সূত্র? রেসপন্স টাইম রিঅ্যাকশন টাইম প্লাস মুভমেন্ট টাইম। সি। কোন খেলার রিঅ্যাকশন টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ? স্প্রিন্টিং।
Sprint. Sprinting, sir. Sprint. বল ছোড়ার পর বল হাতে পৌঁছানো পর্যন্ত সময় মূলত কোনটির উদাহরণ? বল ছোড়ার পর Movement. বল হাতে Movement. পৌঁছানো পর্যন্ত। Movement time. Movement. Sorry. Ratio joint. মুভমেন্ট টাইম প্রধানত নিয়ন্ত্রিত হয় Ratio joint. C joint. C answer. রিয়াকশন টাইমের সঙ্গে কোনটি যুক্ত? রিয়াকশন টাইমের সাথে কোনটি যুক্ত? মাসেল কন্ট্রাকশন। Decision making. মাসেল কন্ট্রাকশনে কি রিয়াকশন টাইমে কি বলেছে? স্ট্যাটিক অবস্থায় থাকছে, কোনো মুভমেন্ট হয়? No. তাহলে কি হবে? কগনিটিভ প্রসেস বলা হয়েছে না। কগনিটিভ মানে কি? ডিসিশন মেকিং পাওয়ার। এই যে তোমরা চয়েস রিয়াকশন টাইম, সেখানে মাল্টিপল স্টিমুলাস আসছে, তার এগেইনস্ট ডিসক্রিমিনেশন, মাল্টিপল স্টিমুলাস, তার এগেইনস্ট তুমি সিলেক্টিভ করছো, তার মানে কি ডিসিশন মেকিং এবিলিটি থাকা দরকার তো। Yes. তাহলে এখানে কি হবে? ডিসিশন মেকিং। কোনটি সবচেয়ে কম সময় নেয়? রিঅ্যাকশন টাইম। Reaction time. Reaction. গোলকিপারের শট আটকানো কোনটি উদাহরণ? বলো দেখি। Movement. গোলকিপারের শট আটকানো। Response time. The moment. Response time. Response. শিওর? হ্যাঁ। Sure. চলে যাবে। মুভমেন্ট টাইম বৃদ্ধি পায় যদি পেশির শক্তি বাড়ে। পেশি শক্তি বাড়ানো। শুধু পেশির শক্তি, আর কিছু দরকার নেই? অনুশীলন করলে তো পেশির শক্তি বাড়বে। সেটা তাহলে না, দেখলাম এই তো হবেই না। এখানে প্রশ্নটা ভুল আছে। পরের দিন এই করতে হবে, পরের দিন সব উত্তর করো, এরকম ভুল লিখে দিতে হবে। রিয়াকশন টাইম পরিমাপের যন্ত্র হলো রিঅ্যাকশন টাইমার। রিয়াকশন টাইম। Reaction timer. হ্যাঁ ঠিক আছে এটা। মুভমেন্ট টাইম বেশি গুরুত্বপূর্ণ কোন খেলায়? স্প্রিন্টিং। মুভমেন্ট টাইম স্প্রিন্ট। স্প্রিন্ট। Sprinting হবে স্যার। ওয়েট লিফটিং বলতে। প্রতিক্রিয়ার সময় কমানোর প্রধান উপায়? অনুশীলন। অনুশীলন। রেসপন্স টাইম সর্বাধিক হয় যখন? রেসপন্স টাইম সব থেকে বেশি হয় Reaction time plus movement time. কম আর মুভমেন্ট টাইম বেশি হবে। বিয়েটা। ভেরি গুড। ওনার রিঅ্যাকশন টাইম বেশি হতে হবে আর বেশি তো মুভমেন্ট হবে, টাইম ওটা বেশি মানে এটাও বেশি। বেশি হবে। ওটা বেশি। রিয়াকশন টাইমের সাথে সম্পর্কিত অঙ্গ? রিঅ্যাকশন টাইমের সঙ্গে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র। তন্ত্র হবে। স্পেলিংটা ভুল আছে। মুভমেন্ট টাইম নির্ভর করে পেশির সংকোচনের গতি। সংকোচন ও বি গতি। হবে স্যার। পেশি সংকোচনের উপর। রেসপন্স টাইম শব্দটি বোঝায় মোট প্রতিক্রিয়ার সময়। প্রতিক্রিয়ার সময়। কোনটি রিয়াকশন টাইম কমায়? নিয়মিত প্রশিক্ষণ। সি। নিয়মিত প্রশিক্ষণ। নিয়মিত প্রশিক্ষণ। Movement time also. মুভমেন্ট টাইমের অন্তর্ভুক্ত নয়? উদ্দীপনা গ্রহণ। উদ্দীপনা গ্রহণ। রেসপন্স টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন খেলায়? ব্যাডমিন্টন। বলো বলো। ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন।
অবভিয়াসলি ব্যাডমিন্টন। হুম রিঅ্যাকশন টাইম মূলত কোন স্তরে ঘটে? কি আছে স্কেলেটাল লেভেল, ওই কি সিএটা সেটা কি মাসকুলার, Neural. স্কেলিটাল, নিউরাল, কার্ডিয়াক। নিউরাল অবভিয়াসলি নিউরাল। নিউরো নিউরো মুভমেন্ট টাইম বাড়ে যদি, যখন মুভমেন্ট টাইম বাড়বে যদি কি হবে? ফ্যাটিক বাড়ে স্যার, ফ্যাটিক বাড়ে। ফ্যাটিক বাড়লে মুভমেন্ট টাইম বাড়বে। ফ্যাটিক 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 টাইম বাড়া মানে কি ভালো? খারাপ তো। রেসপন্স টাইম ইজ ইকুয়াল টু রিঅ্যাকশন টাইম প্লাস মুভমেন্ট টাইম। রিঅ্যাকশন টাইম রিঅ্যাকশন টাইম বেশি প্রবাহিত হয় স্নায়ু গতি দ্বারা। স্নেহ গতির দ্বারা। লাস্ট প্রশ্ন। ফিজিক্যাল এডুকেশনে রিঅ্যাকশন মুভমেন্ট ও রেসপন্স টাইম উন্নয়ন করা হয়। অপশন সি, নির্দিষ্ট ড্রিল সি। এই হলো তোমাদের আজকের ক্লাসের যে ছিল মুভমেন্ট টাইম, রেসপন্স টাইম, রিঅ্যাকশন টাইমের মোট 30টা কোশ্চেন। আশা করি নিশ্চয়ই তোমাদের তোমরা বুঝতে পেরেছো, এবং আমাদের এই ভিডিওটাই পরবর্তীকালে আমরা ইউটিউবে আপলোড করে দেবো। সেখানে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, কমেন্ট করে দিও। যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে নিশ্চয়ই তোমরা জিজ্ঞাসা করো। এবার বলো তোমাদের যদি কোনো সমস্যা, কিছু কোয়েরিজ যদি কিছু থাকে, সেই সংক্রান্ত কিছু যদি থাকে সেগুলোকে আমাকে বলো। স্যার এটার পিডিএফটা দিয়ে দিন দেখবো এখনই না কাল